চলেন আজকে আমরা যেটা হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমি বুঝতেছি না আপনারা কোন প্রবলেমটা সলভ করেছেন বা কোনটা করতে পারেন নাই। আপনারা প্রবলেম সলভিং দেখবেন না সামনে এগোবো বলেন? ভাই প্রবলেম সলভ একটা দেখা যায় ভালোই তো। কোনটা বলেন? ভাই যে হোটেল রেন্টেডটা। হ্যাঁ 2 নম্বরটা কি? 2 নাম্বারটা হোটেল কস্ট। হ্যাঁ হোটেল কস্ট এটা মানে ওটা আমি লজিকটা বুঝছি কিন্তু কোডে কিভাবে ফেলাবো সেটা বুঝতে পারছিলাম না। আমি আপনাদেরকে কিন্তু সেটা বলছিলাম যে আপনারা আগে কোডে ফেলাবেন না, আপনারা খাতা কলমে স্ক্র্যাচ করেন, ক্রাশ করে যোগ বিয়োগ করেন, তারপরে হচ্ছে আসলে কোডে কনভার্ট করবেন, আদারওয়াইজ সহজে পারবেন না। ব্যাপারটা এরকম জায়গায় আপনাদের মেইন কথা হচ্ছে আপনার এই জায়গাতে সাকসেসটা কোন জায়গাতে, এই যে আপনারা পারেন নাই, তো এতে আমার তো রাগ হওয়ার কিছু নাই। এখন আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি আসলে চেষ্টা করছেন কিনা। চেষ্টা করলে ঠিক আছে, চেষ্টা না করলে লস। যতটুকু করছেন অন্তত কাজে দেবে যদি আমি এখন দেখাই। আর চেষ্টা যদি না করে থাকেন তাহলে কিছু করার নাই। কোশ্চেনটা আসলে কি ছিল আমাদের? কোশ্চেনটা ছিল যে আমি হোটেল রেন্ট মানে ভাড়ায় থাকবো, সো প্রথম 10 দিন আমার প্রত্যেক নাইটের জন্য 100 টাকা। এটা কিন্তু ফিক্সড, প্রত্যেক নাইটের জন্য 100 টাকা আমাকে দিতে হবে। কিন্তু যদি আমি 10 দিনের বেশি থাকি তাহলে প্রত্যেক নাইটের জন্য আমাকে তো 100 টাকা দিতেই হবে, পরের নাইটগুলোর জন্য মাত্র আমাকে 80 টাকা দিলে হবে। তার মানে যদি আমি 11 দিন থাকি তাহলে প্রথম 10 দিনের জন্য 1000, পরের একদিন হচ্ছে 80 টাকা, তার মানে 1080 টাকা। যদি আমি 12 দিন থাকি তাহলে 1160 টাকা। এইভাবে হিসাব কাউন্ট হবে। এখন আমি থাকলাম 21 দিন, তো 21 দিনেরটা তাহলে কিভাবে কাউন্ট হবে? 21 দিনেরটা কাউন্ট হবে যে আপনি প্রথম থাকলেন হচ্ছে প্রথম 10 দিন 1000 টাকা 1000 টাকা, পরের 10 দিন 80 টাকা করে হলো 800 টাকা নাকি? তাহলে 800 আর আগেরটা 1000 এবং পরের একদিন মাত্র 50 টাকা, তাহলে কত হইলো? 1850। ব্যাপারটা কি এভাবে চিন্তা করছিলেন? জি ভাই। কোশ্চেনটা বুঝলে অনেক দূর পর্যন্ত হয়তো এগোতে পারতেন। কোশ্চেনটা হয়তো অনেকে বোঝেন নাই, এই জন্য হয়তো ব্যাপারটা ক্লিয়ার হয় নাই। ঠিক আছে, আমরা একটু দেখি এটা কিভাবে ক্লিয়ার করা যায়। আর আশা করি আজকে একটু জাভাস্ক্রিপ্টের ফ্লেভার নিব। আপনাদের ক্লাস আজকে 19তম না? তার মানে আর ক্লাস আছে আপনার হচ্ছে 4 আর 5টা ক্লাস। তাহলে আজকের পর আমরা কি দেখব? যে করি তাহলে বাদ দেই আমরা। আচ্ছা সমস্যা নেই, হয়ে যাবে। হয়তো লারাভে আপনাদের ওয়ার্ডপ্রেস ক্লাস হয়তো সময় একটু বাড়াই টাড়াই নিয়ে যাবে, সমস্যা নেই, যেহেতু হয়তো ওয়ার্ডপ্রেস অন্য কেউ করাবে হয়তো। আচ্ছা যাই হোক, মেইন কথা হচ্ছে আমরা একটা ফাংশন তৈরি করব, তাই না? আমাদের তো ফাংশন নিয়ে কাজ করতে হবে নাকি? জি ভাই। তো একটা ফাংশন লিখলাম, if your ফাংশন একটা নাম দিতে হবে, সাপোজ দিলাম হচ্ছে হোটেল কস্ট, এরকম কিছু একটা দিলাম। এই ফাংশন দিলাম, এরপর কি দিতে হয়? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হয়, তাই না? তার মানে এটা ফাংশন, এর ভিতরে এর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি যা ইচ্ছা তাই সেটা আপনি করতে পারেন। ব্যাপারটা এরকম কিনা? জি ভাই। ওকে, আপনি আসলে ইনপুট কি দিবেন? ইউজার থেকে কি ইনপুট দিবে? ডে দিবে, তাই না? তা ইনপুট যদি দিতে চান তাহলে ফাংশনের ভিতরে ঢুকাইতে গেলে এই জায়গাতে ধরতে হবে না? সাপোজ দিলাম ডে, আপনি যা দিবেন সেটা এই জায়গাতে ধরবে। ব্যাপারটা কি এরকম? জি ভাই। আমরা এই যে হোটেল ফাংশন তৈরি করলাম, এটাকে আমরা বাইরে কোথাও ধরি কল করি, কল করতে হয় না? ভি এ আর ভার, সাপোজ হচ্ছে টি ও টি ও টি এর টোটাল, সি ও এস টি কস্ট ইকুয়াল টু ওই মেথডটা দিয়ে দিলাম। এই জায়গাতে আমরা
10 20 যা ইচ্ছা দিতে পারি, এটা ডে দিব। আমরা বলেছিলাম যে ফাংশনে কয়টা পার্ট থাকে? দুইটা। দুইটা পার্ট। এটাকে কি বলে ফাংশনের? ভাই একটা কলিং পার্ট আর একটা হচ্ছে এটাকে আমি ব্লেন্ডার বোর্ডে আছে কিন্তু এক্সাক্ট নামটা মনে নাই। ব্লেন্ডার মেশিন। সবাই চুপ করে আছেন কেন? বলেন এটাকে কি বলে ফাংশনের? ফাংশনের দুইটা পার্ট যদি আমরা জেনে থাকি তাহলে এটাকে কি বলে আর এটাকে কি বলে? বলেন। তাহলে এত চিল্লাচিল্লি করে আমার লাভটা কি? এসব তো বলার দরকার ছিল না যে ফাংশনে দুইটা পার্টও থাকে আবার। হ্যাঁ, ফাংশন তৈরি করলাম, ফাংশনে কল করলাম। ফাংশনের দুইটা পার্ট, একটা হচ্ছে ফাংশনের ডিফিনেশন। ডিফিনেশন মানে কি? মানে কাহাকে বলে বা ইত্যাদি ইত্যাদি বুঝিয়ে দিতে হবে, সেটা হচ্ছে এর ভিতরে থাকবে। এটা হলো ফাংশনের ডিফিনেশন, মানে এখানে ডিফাইন করা থাকবে যে ফাংশনটা কি করতে পারবে আর কি করতে পারবে না। আর এটা হলো ফাংশনের কলিং। কলিং মানে কি? ডাকা। আমরা এই জায়গাতেই তো ফাংশনটাকে ডাক দিচ্ছি, ব্যাপারটা এরকম না? জি ভাই। কি ব্যাপার আজকে আপনারা কই? আপনারা সবাই চুপচাপ, একজন কথা বলতেছে। কাহিনী কি বলেন তো? আজকে কি শীতের কারণে সবাই কাঁথার ভিতরে ঢুকছেন? তাই তো মনে হচ্ছে। না ভাই আছি, কথা শুনতেছি ভাই, আছি। না না, শুনলে হবে, এখন রেসপন্স না করলে আসলে ক্লাসগুলো মজা লাগে না। আপনি একটু চিন্তা করে দেখেন, আমি যদি ওই রোবোটিকের মতো ক্লাসগুলো পড়ে যাই আপনার কি ভালো লাগবে? এখন আমি আপনার কাছে রেসপন্স না পেলে তো আমারও ভালো লাগবে না, তাই না? তো এই জন্য রেসপন্সটা দরকার। বুঝতেছেন কি না সেটা বলতে হবে। আমি যে কোশ্চেন করতেছি যে ফাংশনের দুইটা পার্ট, এটাকে কি বলে এটাকে কি বলে, আপনার তো বলতে হবে কোশ্চেন অ্যান্সার বলে। না পারলে সেটাও বলতে হবে যে না এটা বলে গেছি। না, উপরেরটা হলো কলিং আর নিচেরটা হলো ডেফিনেশন। কারণ এই জিনিসগুলো কিন্তু আমি বারবার বলছি। হ্যাঁ, এখন আপনাদের এগুলা এগুলা বলার কারণটা কি বলেন তো? আপনার কাছে মনে হয় যে ওই যে ফাইবারে কাজ করার জন্য ফাংশনের কয়টা পার্ট সেটা জানতে হবে? তা জানতে হবে না। কিন্তু যদি আপনি কখনো লোকাল মার্কেটে কাজ করতে চান, অ্যাজ এ বিগিনার হিসেবে আপনাকে ফাইবার ধরতে পারবে। তো আপনার মধ্যে অন্য একজনের মধ্যে পার্থক্য কতটুকু হবে? এরকম ছোট ছোট জিনিস তো আপনার মধ্যে পার্থক্য থাকতে তৈরি করতে হবে যে আপনি এই জিনিসগুলো বোঝেন, আসলে বুঝে করেন। যাই হোক, তো আমি এই জায়গাতে কোন একটা ভ্যালু দিব, সেই ভ্যালুটা এই জায়গাতে ফাংশনের ভিতরে এখানে ধরবে। এমন না এখানে ডে দিতে হবে, আপনি এখানে এক্স ওয়াই জেড যা ইচ্ছা দেন। আপনি এখানে যা দিবেন সেটাকে ধরার জন্য এখানে একটা জিনিস থাকতে হবে, সেটা আমরা প্রথম দিন বলছিলাম। এখানে যদি আমরা দুইটা জিনিস দেই, এখানে আমরা দুইটা জিনিস দিই, তাহলে এখানে দুইটা জিনিস ধরার মতো দুইটা জিনিস থাকতে হবে। এখানে এক্স ওয়াই বা কিছু দুইটা জিনিস এখানে থাকতে হবে। তো আমরা এখানে যেহেতু একটা ভ্যালু দিচ্ছি, তার মানে এখানে এই ভ্যালুটাকে ধরার জন্য কোনো কিছু একটা থাকতে হবে, সেটাকে আমরা একটা মিনিংফুল দিলাম যে ডে। এই জিনিসটা আমরা দিলাম। ওকে, এখন প্রথমত হচ্ছে ফার্স্ট অফ অল আমরা একটা ভার নিলাম। ভার সাপোজ সিওএসটি কস্ট ইকুয়াল টু 0। এটা আমরা ধরে নিলাম যে প্রথমত কস্ট হচ্ছে 0। মনে করেন একদিনও কেউ দেয় নাই, একদিনও কেউ দেয় নাই, প্রথমত জিরোটা আমরা কস্টটাকে কি ধরে নিলাম? 0 ধরে নিলাম। যে আমরা ম্যাথে করতাম যে এক্স ইকুয়াল টু 0 ধরি ধরি, এরকম একটা বলতাম আর কি। তো এটা ধরে নিলাম যে এটা কস্ট, একটা ভেরিয়েবল, সেটা ভ্যালুটা হচ্ছে প্রথমত 0। এখন আমি ইফ নামে একটা কন্ডিশন দিলাম। ইফ ইফ দিয়ে বললাম এই যে ডেটা দিচ্ছেন ডে, তার মানে ডের ভিতরে একটা ভ্যালু থাকতেছে, তাই না? এই ভ্যালুটা যদি ডে যদি 10-এর কি হয়, ডে যদি 10-এর ছোট অথবা সমান হয়, ডে যদি 10-এর ছোট অথবা সমান হয়, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কিছু একটা ঘটনা ঘটাবো। আপনি প্রথমত এখান থেকে যে ডেটা দিচ্ছেন, এই যে ডেটা দিচ্ছেন, এখান থেকে ডে দিয়ে এখানে ধরতেছে ডেটা। তার মানে ডের মধ্যে যা কোন একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুটাকে আমরা প্রথমত চেক করে দেখতেছি এই ডেটা কত, 10-এর সমান অথবা ছোট কিনা। কারণ আমাদের তো প্রথম কন্ডিশনটা এইভাবে দিতে হবে 10 দিনের সাথে, তাই না? তো এই জন্য আমি বললাম 10-এর কি আছে, যেটা ততক্ষণ পর্যন্ত ছোট এবং সমান হবে তাহলে আর ভিতরে ঢুকবে, আদারওয়াইজ এই কন্ডিশন এই ইফের মধ্যে ঢুকবে না। তো যদি ফর এক্সাম্পল ছোট হয়ে থাকে তাহলে আমরা এখানে কি করব? সিওএসটি কস্ট, কোন কস্ট? এটা এই যে ভেরিয়েবল একটা কস্ট ধরে নিলাম, এখানে আর ভি এ আর দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ এখানে তো আমি ভেরিয়েবল ধরে রাখছি কস্ট। এই জন্য শুধু আমি এখানে কস্ট দিলাম। কস্ট ইকুয়াল টু ডিএওয়াই ডে, কোন ডেটা? এই যে ডে, ডে গুণন 100 টাকা। দেখেন বুঝছেন কিনা? জি ভাই ক্লিয়ার।
এখানে আমি 10 দিলাম, এই 10টা এখানে ধরলো। আমি এখানে একটা কন্ডিশন দিয়ে রাখলাম প্রথমে, যে যদি এই ডেটা আপনি 10-এর সমান অথবা ছোট হয় তাহলে কি করবে, এর ভিতরে ঢুকবে। এর ভিতরে ঢুকে কি করবে, এই যে কস্ট ভেরিয়েবলটা যেটাকে আপনি প্রথমে 0 ধরেছিলেন সেই কস্টের মধ্যে কি রাখবে, এই যে ডে পাঠাচ্ছেন সেই ডে গুণন 100 রেখে কস্টের মধ্যে রেখে দিবে। ওকে, এখন এটাতে একটা কন্ডিশন গেল। এরপরে আমরা দিলাম হচ্ছে ইএলএসি, ইলস ইফ নামে একটা কন্ডিশন, যেটা আমরা জানি। ইলস ইফ দিয়ে আরো একটা কন্ডিশন দিব। ইলস ইফ দিয়ে কন্ডিশনটা দিব হচ্ছে ডে যদি কি হয়, এই যে 20-এর সমান অথবা ছোট হয়, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে ভাই, ব্লক 10-এর থেকে বড় হবে না? কোনটা, 20-এর থেকে ছোট লিখলাম, কিন্তু 10-এর থেকে তো বড় হওয়া লাগবে। এখানে দেখেন একটু বোঝার চেষ্টা করেন, একটা একটা করে বোঝার চেষ্টা করেন। এই কন্ডিশনটা বুঝতে পারছেন যে 10-এর যদি ছোট অথবা সমান হয় তাহলে এর ভিতরে কাজ করবে। আবার এখানে যেটা বলতেছি, যদি 10-এর কি হয়, 20-এর যদি ছোট হয় অথবা সমান হয় তাহলে এখানে ঢুকবে। তার মানে যদি যদি এখানে 10ও হয় তাহলে কোথায় ঢুকবে? ঠিক আছে ভাই, বুঝছি। 10 হলে প্রথমটাতে ঢুকবে, 11 হলে দ্বিতীয়টাতে ঢুকবে। রাইট, 11 ভিতরে ঢুকবে। এই কারণ কন্ডিশনটাই দিতে পারছিলাম না ভাই। হ্যাঁ, এখানে ঢুকবে। এখানে ঘটলে কি ঘটবে আমি দেখেন, এখানে ঘটলে আমরা একটা দেখলাম ভি এর ভার। ভাইয়া হ্যাঁ, আরেকবার একটু বুঝা দেন ভাইয়া, কইছিলেন আপনি শুরু এতক্ষণ? থেকে ওই যে ইফ থেকে, ইফ ডি10 ওখান থেকে। এতক্ষণ আমি কইছিলেন সেটা বলেন। ভাই আমি তো লেট করে জয়েন হয়েছিলাম ভাইয়া, তাহলে তো ভাই কিছু করার নাই, একটু ওয়েট করেন। একটু দেখছি 2-3 মিনিট দেখছি, কিন্তু মানে একটু আরেকবার একটু বুঝাই দেন তাহলে। বুঝাবো, আবার একটু দেখেন, আমরা যে জায়গা থেকে আছি এই জায়গা থেকে দেখেন, পরবর্তীতে আমরা আসতেছি আবার বুঝাবো, সমস্যা নেই। ওকে ভাইয়া। তো এখানে যেটা করলাম, ইলস ইফ দিয়ে আরো একটা কন্ডিশন দিলাম, যে যদি ডেটা কি হয় 20-এর সমান অথবা ছোট হয় তাহলে আমরা একটা কাজ করব। এখানে একটা এফ আর আই এস টি ফার্স্ট পি এ আর টি পার্ট একটা ভেরিয়েবল দেবেন। ভেরিয়েবল আপনি এক্স ওয়াই যে যা ইচ্ছে নিতে পারেন, সমস্যা নাই। নিয়ে আমি দেখলাম হচ্ছে 10 গুণন 100। যেহেতু এই ব্লকসে ঢুকছে, যেহেতু এই ব্লকের মধ্যে ঢুকছে, তার মানে বুঝতে হবে সে 10 দিন পার করে ঢুকছে এখানে। বোঝেন নাই? জি ভাই, বুঝছি। যদি 10 দিন থাকতো তাহলে তো এখানেই ঢুকতো, কিন্তু যেহেতু এই ব্লকে ঢুকছে, এই কন্ডিশনটা ট্রু হয়েছে, তার মানে বুঝতে হবে সে প্রথম 10 দিন আগে থাকছে। তো প্রথম 10 দিন থাকে, তাহলে প্রথম 10 দিনের ভ্যালু কত? 10 গুণন 100, তার মধ্যে ফার্স্ট পার্ট এই ভেরিয়েবলের মধ্যে রাখলো। ওকে, এখন আমরা কাজ করি ভি এ আর ভার, আমরা রিমাইনিং দেখবো, আর ই এম এ আই এন জি, রিমাইনিং নামে একটা ভেরিয়েবল দিলাম। ভেরিয়েবল নিয়ে আমি এখানে দিলাম ডি এ ওয়াই, ডে মাইনাস হচ্ছে 10। যে ডেটা পাঠাচ্ছেন সেই ডে থেকে কি করলাম, মাইনাস করলাম। মাইনাস করে দেখবো যে কয় দিন আর বাকি আছে। এখানে তো 10 দিন গুণ করে ফেলাইছেন, করার পরে যদি এই 10 দিনের বেশি থাকে তাহলে কি করবে, এখানে মাইনাস করবে, মানে যে ডে কয় দিন আছে, সরি ফর এক্সাম্পল ডে এখানে আপনি পাঠাচ্ছেন কত, 21 পাঠাইছেন, 21 মানে সরি 21 না, আপনি মনে করেন যে পাঠাইছেন, হ্যাঁ 21 পাঠাইছেন ফর এক্সাম্পল 21, তাহলে 21 থেকে কি করবে, 10টা বিয়োগ করবে। বিয়োগ না করে ভাই, যে 21 কি হবে? ও সরি 21 না, মনে করেন যে 19 পাঠাইছে, বা যেটাই পাঠাক, জি ভাই। 18 19 যাই কিছু পাঠাক না কেন, মানে 20-এর নিচে হইতে হবে, 20-এর সমান অথবা নিচে হইতে হবে, তাহলে তো এই ব্লকে ঢুকবে। এখন কি করছে, ডে আপনি যত পাঠাইছেন এই ব্লকে ঢুকছে, মনে করেন আপনি 18 পাঠাইছেন, তো 18 পাঠাইলে কি হবে, সে আগের যে 10 এটা থেকে আগে মাইনাস করবে না, এখানে যে একটা গুণ করছেন এটা মাইনাস করবে না, ডেটা ডে তো মাইনাস হয়ে যাবে 10, ডে যদি মাইনাস হয়ে যায় তাহলে যা থাকবে সেটা এখানে এই রিমাইনিং এটার মধ্যে থাকবে। এরপরে আমরা আরো একটা কাজ করব, সেটা হচ্ছে ভি এর ভার, মনে করেন যে সেকেন্ড এস ই সি ও ইউ এন ডি সেকেন্ড পি এ আর সেকেন্ড পার্ট ইকুয়াল টু, যেটা করব হচ্ছে এই যে রিমাইনিং আছে না, রিমাইনিং যে ভেরিয়েবল রাখলাম এটার সাথে গুণ করব হচ্ছে 80। দেখেন বুঝছেন কিনা একটু দেখেন, একটু বুঝাতে, মানে একটা একটা করে লাইন না বুঝলে একটু সমস্যা হবে, ব্যাপারটা আসলে প্রোগ্রামিং জিনিস, হ্যাঁ একটু মাথা খাটাইতে হবে একটু আর কি। ধরে নিলাম যে আপনার দিনটা হচ্ছে কত, 10-এর ছোট এবং সমান না। আমরা কি বললাম প্রথমে, কন্ডিশনটা কি দিছি, যে 10-এর যদি ছোট অথবা সমান হয় তাহলে আর ভিতরে ঢুকবে।
যদি 10 এর ছোট অথবা সমান হয় তাহলে এর ভিতরে ঢুকবে, বাট যদি 11 হয় তাহলে এর ভিতরে ঢুকবে? দেখেন তো, না ভাই, এর ভিতরে ঢুকবে না। কার ভিতরে ঢুকবে? 2 নম্বর পার্টে। 2 নম্বর ঢুকবে, কারণ এখানে কন্ডিশনটা ট্রু হচ্ছে, তাই না? আচ্ছা, জি ভাই। তো এখানে ঢোকা মানেটা কি? এখানে ঢোকা মানে আপনি 10 দিন আগে থাকছেন, তাই না? জি তো 10 দিন যদি থাকে তাহলে 10 এর সাথে কত গুণ হবে? 100 গুণ হবে না? জি ভাই। তাহলে 100 গুণ করে আমি এটা রেখে দিলাম, তাহলে প্রথম 10 দিনে আমি হিসেব পেয়ে গেছি। জি জি ভাই। আচ্ছা, এখন যে দিনটা আপনি পাঠাচ্ছেন সেখান থেকে আমাকে 10 দিন বিয়োগ করতে হবে, কারণ 10 দিন হিসাবটা আমি করা হয়ে গেছে, দিনটা বিয়োগ করতে হবে না? আমার তো অলরেডি 10 দিন হিসাব আমি এখানে রেখে দিছি, সেকেন্ড পার্টের মধ্যে, ফার্স্ট পার্টের মধ্যে রেখে দিছি না? হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ ডেটা ভাই। আমাকে বিয়োগ করতে হবে, যে আমরা তো অলরেডি 10 দিন হিসাব করা শেষ, তাহলে এখান থেকে ডেটা বিয়োগ করব, 10 দিন থেকে বিয়োগ করে যে কয়দিন থাকবে সেটা রিমাইনিং। রিমাইনিং মনে করেন যে আপনি পাঠাইছেন কত? 11 দিন। ফর এক্সাম্পল আপনি 11 দিন পাঠাইছেন, এখানে আপনি 11 দিছেন ফর এক্সাম্পল, এখানে আমি পাঠাইছি হচ্ছে 11। তো এই 11 যদি পাঠাই তাহলে এই ব্লকে ঢুকতেছে না, তাই না? প্রথম ব্লকে ঢুকতেছে না, না ভাই। তাহলে সেকেন্ড ব্লকে ঢুকতেছে। সেকেন্ড ব্লকটা ট্রু হচ্ছে, এর ভিতরে ঢুকতেছে। ঢোকার পরে এখানে কয় দিনের সাথে গুণ করছেন আপনি? 10 দিনের সাথে গুণ করছেন না? 10 জি। দিনের সাথে গুণ করে ফার্স্ট পার্টের মধ্যে রাখছেন। সেকেন্ড এখানে রিমাইনিং কি করছি? ডে থেকে আমি 10 দিন বিয়োগ করলাম, তাহলে রিমাইনিং এর মধ্যে কয় দিন আছে? একদিন। একদিন। একদিনের সাথে কত গুণ হয়েছে? 80। কথা বুঝতে পেরেছেন? জি ভাই, ক্লিয়ার। এখন এই যে উপরে যে কস্টটা রাখছিলাম, কস্ট যে ভেরিয়েবলটা, এই কস্টটা ভেরিয়েবলটা আমি এখানে রাখবো COST, কস্ট ইকুয়াল টু ফার্স্ট পার্ট প্লাস মনে করেন যে হচ্ছে সেকেন্ড পার্ট। দেখেন বুঝছেন কিনা? জি ভাই, ক্লিয়ার। তাহলে তো 3 নম্বরটা হয়ে গেল ইজি, এই সিম্পল স্টাইলে। অ্যাজ লাইক অ্যাজ। জি ভাই। ঠিক আছে, আমরা শেষ করি তাহলে। এটা তো ইলস ইফ। তো 20 দিনের পরে আর কোনো কন্ডিশন আছে? কন্ডিশন মানে কয়টা হবে? কয়টা কন্ডিশন চেক করতে হবে আপনাকে? 3টা। কি কি বলেন তো? একটা হচ্ছে 10 দিনে হচ্ছে ফুল 100 টাকা পার নাইট, আর দ্বিতীয় হচ্ছে 80 টাকা মানে 20% অফ, আর তৃতীয় হচ্ছে 50% অফ মানে 50 টাকা। সে কয় দিন? 50% যেটা বলছে সে কয় দিন? 21 থেকে 30, 10 দিন। 20 থেকে 30 21 দিন, থেকে 30 না, 21 থেকে আমি 30 বলি না ভাই। 20 থেকে 30, 20 থেকে আমি 30। বলছি 20 আপনাকে 20 না 30 ও বলি না, আমি বলছি 20 তারিখে পরে আপনি 1 মাস থাকেন, 5 মাস থাকেন, সেটা আমার ব্যথা না। তার মানে আপনি 1000 বছর থাকেন, 20 ও তারিখে ভাই, পরে তাহলে আপনি 50 টাকা। তার মানে এখানে কন্ডিশন দেওয়ার প্রয়োজন আছে? না, এটা এলস ডাইরেক্ট। তাহলে এখানে আমি এলস দিলাম। বোঝেন নাই? আমাদের তো কন্ডিশন চেক করতে হবে দুইটা, 10 থেকে 10 এর নিচে আর 20 এর নিচে, 20 পর্যন্ত। তারপরে যতদিন থাকুক না কেন সে প্রত্যেকটা নাইটের জন্য 50 টাকা দিতে থাকবে। আমি কোশ্চেন ভাবছিলাম 21 থেকে 30, এই জন্য সমস্যা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আবার কি করতে পারি? ভি এ আর ভার্ব, এই যে ফার্স্ট পার্ট করছিলাম এটাই নিয়ে আসি। ভার্ব ফার্স্ট পার্ট কত? 10 গুণন 100, এটা রাখলাম। এরপর হচ্ছে এই যে সেকেন্ড পার্টটা আচ্ছা এখানে লিখি আমি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভার্ব সেকেন্ড পার্টটা কপি করি, সেকেন্ড পার্ট ইকুয়াল টু ভাইয়া, কত হবে বলেন ফাংশন তো? তো একটা ইঞ্জিন তাই না? হ্যাঁ ফাংশন তো একটা ইঞ্জিন তাই না? হ্যাঁ, ফাংশন একটা ইঞ্জিন। হঠাৎ করে এই কথা মনে পড়লো কেন? না মানে অনেকটা মানে মনে পড়ছে কি বলবো। আচ্ছা বলেন, দেখেন প্রথম পার্টেরটা কত হবে? এই ইলস এর মধ্যে ঢোকা মানে কি বলেন তো? ইলস এর ভিতরে ঢোকা মানে কি? ইলস এর মধ্যে উপরের ঢোকা কন্ডিশন। মানে হচ্ছে প্রথম 10 দিন থাকছে সে, পরের 10 দিনে থাকছে, প্রথম 10 দিন কত থাকছে সে? 10 গুণ 100, তারপরে পরের 10 দিন গুণন 80। ব্যাপারটা বোঝেন নাই? এই ইলস এর মধ্যে ঢোকা মানেটা কি? সে প্রথম 10 দিন থাকছে, সেকেন্ড 10 দিনও থাকছে, পাইছি আমরা প্রথম 10 দিন হিসেবে এখানে রাখতে দিলাম, সেকেন্ড 10 দিন হিসেবে আমরা এটার মধ্যে রেখে দিলাম। আমরা কি বুঝতে পেরেছি? জি ভাই, ক্লিয়ার। এরপরে আমরা সেম ভাবে কি করতে পারি? এই যে রিমাইনিং করতে পারি না? রিমাইনিং এটা নিয়ে আসতে পারি, যে রিমাইনিং এখন ডে থেকে কত বিয়োগ যাবে এখানে? এখানে ঢোকা মানে কি? ডে থেকে কত বিয়োগ যাবে? 50। 20। ডে থেকে 20 বিয়োগ যাবে। ভাই 20 এই যে 10 আর এই 10, এই হলো 20 বিয়োগ বাদ, শেষ। এখন আমরা যেটা করতে পারি, ভি এর ভার টি এইচ আই আর এর থার্ড পি এ আর টি থার্ড পার্ট ইকুয়াল টু কি করতে পারি?
এই হচ্ছে রিমাইনিং থেকে রিমাইনিং গুণন 50, একদম ইজি দেখেন, বোঝেন নাই? তাহলে কি করতে পারি, কস্ট বুঝছি। ইকুয়াল টু ফার্স্ট পার্ট ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। সেকেন্ড পার্ট প্লাস থার্ড পার্ট করে কার মধ্যে রাখলাম, কার মধ্যে রাখতেছি, রাখলাম হচ্ছে কোন ভেরিয়েবলের মধ্যে কস্টের রাখতেছি, মধ্যে। কস্টের মধ্যে রাখতেছি। কস্টে। তাহলে যদি আমি এই কস্টটাকে রিটার্ন করে দেই, তাইলে হয়ে যাচ্ছে। রিটার্ন COST কস্ট, বোঝা যায় না? বুঝছি ভাই। ভাই আউটপুটটা ডকুমেন্ট ডট রাইট। ও আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি কি আসে, একটু দেখি, এটা দেখি আগে। এখানে যেহেতু রিটার্ন করছি, তার মানে এখানে কোথাও না ডকুমেন্ট ডট রাইট কোথাও না কোথাও দিতে হবে। তো আমরা এটা মেথডটা তো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, এই ভেরিয়েবলের মধ্যে এটা রাখতেছি, তাহলে আমাদের কি করতে হবে, এই টোটাল কস্টের মধ্যে কি আছে আসলে রেজাল্টটা আছে, তাই না? আমরা কি করতে পারি, ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে দিলাম হচ্ছে TOTAL টোটাল কস্ট, কোথায় বের হইছে আউটপুট, কার কার মাথার উপর দিয়ে গেল, একটু হাত তোলান তো। আমাদের মাথা দেখি। সমস্যা নাই, আসেন। কত আসছে? 1080। 80। আমরা কত ঠিক দিন আছে দিচ্ছি ভাই। এখানে, 11 দিন দিচ্ছি। 11 দিনে 11 কত দিন, হয়? ঠিক আছে। ঠিক আছে ভাই, 11,080। আমরা এখানে যদি দেই হচ্ছে 19 দিন, তাহলে কত আসে দেখেন তো, একটু চিন্তা করেন। 1720, 1720। ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। আমি যদি এখানে 21 দিন দেই তাহলে 1850, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক। জি ভাই, ক্লিয়ার। জি ভাই ঠিক আছে। এটা বুঝাবেন কি, ভালো করে বুঝান, আমার থেকে মানে অন্য কেউ ভালো বুঝাইলে হয়তো সবাই ভালো বুঝতে পারবে। বল ভাই একটা ইয়া ছিল, মানে, কোডটা একটু কপি করে চ্যাট বক্সে দেওয়া যাবে? না না, কোড দিব কেন, এটা কোড দেখবেন কেন আপনি, এখানে এখানে মুখস্থ করবেন তারপরে যান, এখানে বোঝেন কি কি সমস্যা বলেন। আরে ভাই, এই কোনো সমস্যা এটা দেখার দরকার স্ক্রিনশট নেই, মারেন না। এটার তো দরকার আছে, এটা না না, এটা নিয়ে কি করবেন আপনি, এটা একটা স্যাম্পল, আপনি কতটুকু চিন্তা করার ক্ষমতা আছে সেটা একটা প্রুফ করলেন, নিজেকে বুঝতে পারবেন। তো এটা দেখে লাভ আসলে ভাই স্যাম্পল ট্রাই করলে আমরা নিজের আমার প্র্যাকটিস না, করতে না না, সুবিধা হয়। নিজে প্র্যাকটিস করতে হবে না, এটা নিয়ে আবার আবার মাথা খাটাবেন, পারতেছেন কিনা দেখবেন। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, আমাদের কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল যে আমি যদি 10 দিন অথবা 10 দিনের নিচে থাকি, তাহলে প্রত্যেক নাইটের জন্য আমাকে কি করতে হবে, 100 টাকা করে পে করতে হবে। তো আমি কি করলাম, আমি এখানে চেক করে দেখবো যে 10 দিন থাকি কিনা। আমি এখানে ফর এক্সাম্পল 10 দিনই দিলাম। তো এখানে যে আমি ভ্যালুটা দিচ্ছি, এই ভ্যালুটাকে কি করতে হয়, ধরতে হয় না এই ফাংশন। এখানে জি ভাইয়া। এখানে দেখেন, আমি একটা কাজ দেখেন, একটা জিনিস দেখেন, আমি যখনই এই ভ্যালুর উপর মাউসটা নিয়ে যাচ্ছি, তখন মাউস এখন কি লেখা হচ্ছে দেখেন তো, প্যারামিটার। প্যারামিটার। তার মানে এখানে যেটা দিবেন সেটাকে বলা হয় প্যারামিটার, মানে ফাংশনের এই ব্র্যাকেটের ভিতরে যেগুলোকে দিবেন সেগুলোকে বলা হয় প্যারামিটার। মিটার। আর এখানে যেটা দিবেন, এই ফাংশনে যেখানে কলিং, এখানে যেটা দিবেন এটাকে বলা হয় আর্গুমেন্ট। এটা খুবই কমন একটা কোশ্চেন, ভাইভাতে ধরবেই যে প্যারামিটার কোন জিনিস আর আর্গুমেন্ট কোন জিনিস। তাহলে ফাংশনের যেখানে কল করবেন, কলিং এর এখানে যেটা দিবেন সেটাকে কি বলা হয়, আর্গুমেন্টস। আর্গুমেন্ট। আর এখানে যেটা দিবেন সেটাকে কি বলা হয়, প্যারামিটার। প্যারামিটার। তার মানে আর্গুমেন্টকে ধরার জন্য প্যারামিটার লাগে। কি লাগে, আর্গুমেন্ট। আর্গুমেন্টকে এটা ধরার হলো জন্য প্যারামিটার আর্গুমেন্ট, লাগে। ধরার জন্য প্যারামিটার লাগে। এখানে আর্গুমেন্ট আপনি জয়টা দিবেন, এখানে প্যারামিটার সেই কয়টা দিতে হবে। এখন এই প্যারামিটারের নাম তো একটা নাম, ভেরিয়েবলের নামের মতো, আপনি যা ইচ্ছা দেন দিতে পারেন, কোনো সমস্যা নেই, এক্স ওয়াই জেড হাবি জাবি যা ইচ্ছা দেন, সেটা কোনো সমস্যা না। তো এখানে আমি আর্গুমেন্ট দিলাম 10, আমি আর্গুমেন্টটাকে ধরার জন্য একটা ভেরিয়েবল ধরলাম। তো এখানে প্রথমত কি করলাম, একটা ভেরিয়েবল ধরলাম, ভেরিয়েবল হচ্ছে var cost ইকুয়াল টু 0, প্রথমত 0 থাকলো। তো কস্ট কি একটা, এটা একটা ভেরিয়েবলের নাম, যেখানে দেখেন আমরা এই কস্টটা সব জায়গাতে ইউজ করছি, এই জন্য আমি আগেই ধরে রাখছি, এখানে আসলে ভ্যালুগুলা স্টোর হবে করব। তো এটা বাদ দেন,
এখানে দেখেন একটা কন্ডিশন দিলাম ইফ, আমি বললাম যদি, একটা কন্ডিশন দিলাম যদি কি হয়, যে ডেটা পাঠাবেন, যে ডেটা এখান থেকে পাঠাচ্ছেন, যে ডেটা এখানে পাঠাচ্ছেন সেই ডেটা যদি 10-এর ছোট অথবা সমান হয়, 10-এর ছোট অথবা সমান হয় তাহলে ভিতরে ঢুকবে। তো যদি তাহলে ভিতরে ঢোকে তাহলে কি করবে, যে ডে পাঠাচ্ছেন তার সাথে 100 গুণ হবে। এটা তো বুঝছি আমরা, যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তাদের কথা বলতেছি, এটা হ্যাঁ বুঝছি ভাই, কিনা? বুঝতে পারছি এখন। যারা বোঝে না তারা একটু কথা বলেন, যেটা আমরা বুঝছি কিনা, যে যখন আমরা ডেটা 10-এর ছোট অথবা সমান থাকবে তাহলে এটা ভিতরে ঢুকবে। এখানে কি, এটা কি, এটাকে আসলে চেক করতেছি আমরা, এটা হচ্ছে গেট। আমরা যখন ইফ এলস শিখছিলাম তখন বলছিলাম এটা একটা গেট, শুধু এখানে একটা পারমিশন লাগবে, এখানে একটা চেক করবে, যা কাজ হবে সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি করছি, ডের সাথে 100 গুণ করে রাখছি, করে এই কস্ট এই ভেরিয়েবলের মধ্যে রাখছি। তাহলে এই কস্ট ভেরিয়েবল মানে এই কস্ট, তার মানে এটার ভিতরে যদি ঢুকে যায় তাহলে এখানে কত, 1000, সেই 1000 মনে করেন যে এখানে বসে যাবে। আর এটা যদি কন্ডিশনটা ট্রু হয়ে যায় তাহলে তার ভিতরে এগুলা চেক করার কোনো দরকার আছে? সে যখনই একটা ট্রু পাবে তখনই সেটা কাজ আচ্ছা করে ভাইয়া, বের করে দেবে। ওই যে ভেরিয়েবলের কষ্ট 1000 হলো কিভাবে? এই কষ্টের ভিতরে 1000 কিভাবে গেল? হ্যাঁ এখানে হ্যাঁ এখানে যদি আপনি 10 দেন, এখানে 10 দিচ্ছেন না, হ্যাঁ এই 10টা কোনটা, এই ডে না? হ্যাঁ, তো এই কন্ডিশন ট্রু না ফলস, এটা কন্ডিশন ট্রু না ফলস, এই ইফটা ট্রু না ট্রু। ফলস? ট্রু যদি হয় তাহলে এই ডে মানে কত? ডে মানে, হ্যাঁ, ও ডে আচ্ছা, মানে, হ্যাঁ বুঝতে পারছি। ও হ্যাঁ, 10 দিয়ে ওই যে 100 কে গুণ। তো এই ডে মানে তো এই ডেটা, এখানে এই হ্যাঁ ডে বুঝতে মানে কি, পারছি। যত ডে আছে সবগুলো ওই একই ডে। তার মানে এই ডের সাথে 100 গুণ হবে, 100 যদি গুণ হয় সেটা কার ভিতরে রাখতেছে, এই পাশে কষ্টের ভিতরে, কষ্টের ভিতরে। এই কষ্ট মানে কোন কষ্ট, এই কষ্ট, উপরের কষ্ট। তার মানে এখানে 100 থাকতেছে। আর যদি বাই চান্স 10-এর কি হয়, এখানে আপনি কত দিলেন, 11 দিলেন, যদি এখানে 11 থাকে তাহলে বলেন যে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, প্রথমটা। না, এই কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে কি নিচে চেক করতে আসবে না? আসবে। নিচে যদি চেক করতে আসে তাহলে নিচেরটা ট্রু হচ্ছে। হ্যাঁ ভাইয়া। নিচেরটা যদি ট্রু হয়ে থাকে তাহলে কি করলাম, যেহেতু উপরেরটা ঢোকেই নাই তার মানে এই কষ্টের মধ্যে তো কোনো ভ্যালু নাই, কষ্টের মধ্যে এখনো জিরো আছে। তার মানে যেহেতু হ্যাঁ নিচেরটাতে ঢুকছে, নিচেরটাতে যেহেতু ঢুকছে তাহলে আমাদের কি বুঝতে হবে বলেন তো, যেহেতু প্রথম কন্ডিশনে ঢোকে নাই দ্বিতীয় কন্ডিশনে ঢুকছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে না যে সে 10-এর চেয়ে অবশ্যই বড় আছে? হ্যাঁ। 10-এর যদি সমান এবং ছোট হইতো তাহলে তো এখানে ঢুকতো না, এখানে ঢুকতো, না। তাহলে এখানে উপরে ঢুকতো। তো তো যেহেতু এখানে ঢুকছে তার মানে আমাদের বুঝতে হবে অবশ্যই সে 10-এর বড়। যেহেতু জি 10-এর ভাইয়া। বড়, আমি একটা ভেরিয়েবল দিলাম ফার্স্ট পার্ট এবং তার সাথে কি করলাম, 10-এর সাথে 100 গুণ করলাম, কারণ আমি জানি হ্যাঁ যেহেতু এর ভিতর ঢুকছে মানে সে 10 দিন পার করছে। তো 10 দিনে কত হয়, 100 তে গুণ করলে যা হয় সেটা ফার্স্ট পার্টের মধ্যে রাখলাম। এখন যেহেতু 10 দিনের বেশি এবং 10 দিনের ভ্যালু অলরেডি আমি একটার মধ্যে রাখছি, তাহলে যে ডেটা পাঠাচ্ছে সেই ডে থেকে আমি 10 দিন বাদ দেব না? হ্যাঁ। তো বাদ দিয়ে যেই কয়টা দিন থাকে সেই কয়টা দিন আমি রিমাইনিং এর মধ্যে রাখলাম, মানে রিমাইনিং এটা হলো ডে। এই রিমাইনিং এর মধ্যে কি আছে, ডে, কয়দিন আর রিমাইনিং বাকি আছে। এই জীবনে মানে আজকের দিন আর কি, রিমাইনিং মানে হচ্ছে এই 10 দিনের, বর্তমান। 10 দিন তো যোগ গুণ করছেন, গুণ করে রাখছেন, 10 হ্যাঁ। দিন বাদে আর কোনো ডে আছে কিনা আপনার কাছে? আপনি যদি ও 11 আচ্ছা। দিন পাঠাই দেন তাহলে 11 দিনের সাথে তো আপনি 10 আগে 10 দিন গুণ করে ফেলাইছেন, তাহলে কয়দিন থাকে, হ্যাঁ। কয়দিন থাকে তাহলে? এখানে তো আপনি 11 দিন পাঠাইছেন, 11 দিন তো আপনি এখানে 10 দিন গুণ করে ফেলাইছেন, আর কয়দিন থাকে এখানে? হ্যাঁ। ওই একদিন। একদিন থাকে। তার মানে এই যে ডে পাঠাচ্ছেন এই ডের মধ্যে কত আছে, এই ডে, এই এক এই ডের মধ্যে 11 আছে ভাই, আপনি এখান থেকে 11 পাঠাচ্ছেন, 11। 11, তাহলে 11 থেকে 10 বাদ দেন কত থাকে, এক। তাহলে এই রিমাইনিং এর মধ্যে কত আছে? এক এক, এটা কি, এটা ডে না অন্য কিছু? দিন। ডে। ডে। সেটাই তাহলে বলছিলাম ভাই, এখানে হ্যাঁ, ইভিনিং মানে আজকের দিন অথবা তাহলে একদিন এরকম কিছু। আজকের দিন মানে তো এটা হলো না ভাই, মানে যে মানে কয়দিন একদিন আর কি থাকবে, ছিল। হ্যাঁ একদিন। তার মানে আমাকে সেকেন্ড পার্টে যোগ করতে হবে যে রিমাইনিং এর সাথে যে কয়দিন বাকি আছে সেই কয়দিনের সাথে আমি একদিন 80 তে গুণ করব, মানে 10 দিয়ে গুণ করার পর যে কয়দিন থাকবে সেই কয়দিনের সাথে তো 80 তে গুণ হবে, তাই না? হ্যাঁ। তো 80 তে গুণ করলাম, তাহলে এখন আমি এই যে কস্ট ভেরিয়েবলটা আছে সেই কস্ট ভেরিয়েবলটা নিলাম, সেটার মধ্যে কি করলাম, ফার্স্ট পার্ট মানে এই যে এই 10 দিনেরটা গুণ যোগ, পরের সেকেন্ড পার্ট এই যে 80 তে গুণ করলাম সেটা যোগ করব, করে এটা আমাদের রেখে দেব। বুঝেন নাই? খুব কষ্ট হচ্ছে না?
কি করবে এটা হ্যাঁ আসলে ভাই। বুঝতে পারছি। এটা আসলে কষ্ট করার জিনিস। প্রোগ্রামিংটা এত ইজি না, আপনাকে লজিক নিয়ে খাটতে হবে। যাই হোক, তাহলে আর যদি বাই চান্স 20 দিনের বেশি হয়, এখানে আপনি সাপোজ কত দিলেন, 21 দিন দিলেন, ফর এক্সাম্পল আপনি এখানে কত দিলেন, 21 দিন দিলেন, তাহলে বলেন প্রথমটা ঢুকবে, না দ্বিতীয়টাতে ঢুকবে, না দ্বিতীয়টাতে ঢুকবে না। তো দ্বিতীয়টাতে যদি না ঢোকে তাহলে তৃতীয়টা এটাতে ঢুকবে, এটা তার কোনো হ্যাঁ কন্ডিশন ভাই, দেওয়া নেই। এখানে ঢোকা মানে কি বলেন তো, যে আপনি 20 দিন থেকে আসছেন, এখানে ঢোকা মানে কি, যে প্রথম 10 20 দিন দিনও থেকে থাকছেন, আসছি। প্রথম 10 দিনও থাকছেন, এই জন্য প্রথম 10 মানে দিনটা এটা গুণ 20 করে দিনের পরে কোনো লিমিটেশন দেওয়া হয় নাই, এখন দেওয়া সারা নেই। জীবন থাকলে হ্যাঁ, কোনো সমস্যা নেই, একই এই জন্য টাকা। আমি কি করলাম, আমি বুঝলাম যখনই ইলস এর মধ্যে ঢুকছে তার মানে বুঝতে হবে যে প্রথম 10 দিন থাকছেন, তো এই জন্য প্রথম 10 দিনের সাথে গুণ করে আমি ফার্স্ট পার্টের মধ্যে রাখলাম, এবং এখানের মধ্যে ঢুকছেন তার মানে পরের 10 দিনও আপনি থাকছেন, পরের 10 দিন মানে কত, 80 টাকা করে, সেটা এর মধ্যে রাখলাম। এর পরে যদি আর কোনো দিন থাকে সেই দিন থেকে বিয়োগ করলাম, যার বাদ বাকি কয়দিন আছে দেখি, করে রিমাইনিং এর মধ্যে রাখলাম, তাহলে 21 দিন, তার মানে বাদ থাকে একদিন, সেই একদিনের সাথে আমি 50 টাকা গুণ করছি, গুণ করে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট যোগ করে কস্টের মধ্যে রাখলাম, তারপরে কস্টটাকে আমি এগুলা বাহিরে এসে রিটার্ন করে দিলাম, রিটার্ন করলে আমি এটাকে পরে প্রিন্ট করলাম। বুঝা যায় নাই? বোঝা গেছে ভাই। না বুঝলে আর আমার পক্ষে কিছু করার নাই, এখন বাজে ভাই কয়টা? সামনে যাই। সামনে ভাই যাই, নিশ্চয় যান। রাইট। আমাদের প্রবলেম সলভিং এ যে আমি একটাই দেখালাম, আর বাদ বাকিগুলো আপনারা কতটুকু করতে পারছেন জানি না। আমরা একটু এটা নিয়ে না, যে আমাদের মোটামুটি বেসিক প্রোগ্রামিং এর যে বিষয়গুলো, এটা মোটামুটি আমরা কভার করার চেষ্টা করছি। বেসিক প্রোগ্রামিং এর যে বিষয়গুলো, সেই জিনিসগুলো আমরা মোটামুটি কভার করার চেষ্টা করছি। এখন আমরা ফুল কনসেপ্ট করব জাভাস্ক্রিপ্টের ভিতরে। এতদিন আসলে আমরা জাভাস্ক্রিপ্ট কিছু করিনি, মনে হয় একটু রাগ করলেন যে এতদিন তাহলে ঘাস কাটলাম, কিছুটা বলেন ঘাস কাটার মতনই, এগুলা আন্দাজে এই কাজগুলো করছি। কারণটা হচ্ছে যে আপনাদের মধ্যে ওই যে প্রোগ্রামিং এর একটা বিষয় ভিতরে ঢুকে দেওয়া, যাতে প্রোগ্রামিং জিনিসটা সম্বন্ধে নেক্সট স্টাডি করতে চাইলে, ডেভেলপমেন্ট করতে চাইলে বিষয়গুলো আপনি একটু মাথায় থাকতে পারে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইভেন্ট। জাভাস্ক্রিপ্টের ইভেন্ট নামে একটা জিনিস আছে। ইভেন্টের বাংলা মিনিং কি হতে পারে? উৎসব, অনুষ্ঠান। ঘটনা, ঘটনা। ইভেন্ট মানে একটা ঘটনা। ও এখন জাভাস্ক্রিপ্টের ঘটনাটা কি? জাভাস্ক্রিপ্টের ঘটনা হচ্ছে আপনি মাউসটা নিয়ে যা কিছুই করেন না কেন সেটা এক একটা ঘটনা। ভালো লাগে? কি বলতে, বাইসাইকেল, বাইসাইকেল কে কে চালান বলুন তো? আমি চালাই ভাইয়া। আমারও কিন্তু একটা বাইসাইকেল আছে, অনেকদিন যাবত চালা হয় না। আজকে ভাই মিনিমাম 5.5 ঘন্টা সাইকেল আমি চালাই। চালাই ভাইয়া। আমি এই জন্য একটু মনে হয় মোটা হয়ে যাচ্ছে, সাইকেলটা অনেকদিন চালা হয়, সাইকেলটা একটু নষ্ট করে আছে, আর অফিসে কেমনে যাবো বুঝতেছি না। এ কি খবর, খেলা খবর কি একটু বলেন তো? 173 টার্গেট ভাই। বাপরে, তাহলে তো নিউজিল্যান্ড জিততে পারে। নিউজিল্যান্ড জিতুক, আমি সেটা যাচ্ছিলাম আর কি। উইলিয়ামসন 85 রান করছে 43 বলে। উইলিয়ামসন, জি ভাই। যাই হোক, আমরা আসছিলাম হচ্ছে ইভেন্ট। ইভেন্ট হচ্ছে এই যে হচ্ছে মাউস, এটা কি? এটা মাউস। কার্সর। ইঁদুর। আচ্ছা, তার আগে সেটা বলি, আমরা যখন বলছিলাম প্রথমের দিকে ওই যে ক্লায়েন্ট এবং ওয়েব কন্টেন্টের মধ্যে বিহেভিয়ার, এটা বলছিলাম আমি এগুলা। হ্যাঁ ভাই বলছিলেন। আচ্ছা, তাহলে ওগুলা বলার দরকার নেই। আমি বলার চেষ্টা করতেছি যে আমরা ইভেন্ট নিয়ে কথা বলতেছি। ইভেন্ট, আপনি যে মাউস নিয়ে যা আসছেন, এখানে যে কোনো ঘটনাই ঘটবে, প্রত্যেকটা একটা কি বলেন তো? ইভেন্ট। আমরা মাউস নিয়ে এখানে যা কিছুই করি না কেন, প্রত্যেকটা ঘটনাই হচ্ছে এক একটা হচ্ছে ইভেন্ট। এই ইভেন্টটাকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু ইভেন্ট অ্যাট্রিবিউট আছে। এই ইভেন্ট গুলাকে, ইভেন্ট তাহলে কি বললাম বলেন তো? ইভেন্ট হচ্ছে ঘটনা। ইভেন্ট কি? ঘটনা। আমি মাউস নিয়ে আমি ব্রাউজারে যাই কিছু করি না কেন, এটা ব্রাউজারে আমি যা কিছুই করি না কেন, প্রত্যেকটা এক একটা হচ্ছে ঘটনা। এই ঘটনাগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু ইভেন্ট অ্যাট্রিবিউট থাকে। কি থাকে? ইভেন্ট অ্যাট্রিবিউট।
এই ইভেন্ট অ্যাট্রিবিউট গুলো থাকে, এই ইভেন্ট অ্যাট্রিবিউট গুলো নিয়ে আসলে আমরা এখন কাজ করব। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। কিছুই বোঝেন নাই। আপনি এই ইভেন্ট ইভেন্ট অ্যাট্রিবিউট নিয়ে কাজ করবেন। এই ইভেন্ট অ্যাট্রিবিউট গুলা আসলে কিভাবে আপনি বুঝবেন, ঠিক আছে? আমরা একটু জিনিস দেখি। সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, মনে করেন যে আমি একটা হচ্ছে বাটন তৈরি করলাম, বিইউ বাটন। এখানে আমি লিখলাম CLICK ক্লিক মি, ক্লিক মি। আমি জানি না কেন ক্লিক করতে তাকে বলতেছি, ক্লিক মি, ক্লিক করলাম, কিছু ঘটতেছে না, তাই না? এখন আমি যেটা বললাম যে প্রত্যেকটা এখানে এসে একটা ব্রাউজার, এটা ব্রাউজার না? ব্রাউজারে এসে মানে ওয়েব কন্টেন্টে এসে আপনি যা কিছুই ঘটনা ঘটান না কেন, প্রত্যেকটা হচ্ছে একটা ইভেন্ট। আর ইভেন্ট গুলাকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু ইভেন্ট অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটের নামটা কি আমাদের কাছে নতুন? না ভাইয়া, অ্যাট্রিবিউট নামটা নতুন না। তো এই জায়গাতে এসে আমি একটা ক্লিক করব, সেটাকে একটা অ্যাট্রিবিউট দ্বারা রিপ্রেজেন্ট করব। আমি এই বাটনের ভিতরে যদি আমি এখানে যদি আমি লিখি যে আচ্ছা অ্যাট্রিবিউট গুলা কত প্রকার, কতগুলো অ্যাট্রিবিউট আছে সেটা বোঝার জন্য আপনি যদি এখানে শুধু অন লেখেন, অন অন যদি লেখেন, এখানে অনেকগুলো আপনি অ্যাট্রিবিউট পাবেন। এগুলো প্রত্যেকটা কি একটা অ্যাট্রিবিউট। তো আমি যদি লিখি অন ক্লিকের এই অ্যাট্রিবিউটটা ইউজ করি, অন ক্লিক ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে আমি এখানে কিছু একটা লিখতে চাচ্ছি। আমি লিখলাম ALERT, অ্যালার্ট। অ্যালার্ট একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে আমি মনে করেন যে কিছু একটা লিখব, হাই ANWR। আমি যদি এখন একটু রিলোড দেই, ক্লিক করলাম, হাই আনোয়ার। তার মানে এখানে অন ক্লিক এটা একটা কি ইভেন্ট অ্যাট্রিবিউট। এটা কি? এটা ভাইয়া অ্যালার্টটা উপর নিচে করা যাবে না নাকি একবারে উপর দিকে আসবে? না, ওটা ডিফল্ট, ওটা ডিফল্ট। ওটা এডিট করা যায় না? না, ওটা এডিট করতে পারবে না, ওটা ডিফল্ট। ওটাকে অন্যভাবে এডিট করা যায়, যে কাইন্ড যায় না ব্যাপারটা, এটা আলাদা জিনিস আছে, সেটা দিয়ে এডিট করা যায়। তাহলে দেখেন অন ক্লিকটা কি? এটা বাটন। এতক্ষণ আমরা তাই বললাম অন ক্লিক, অ্যাট্রিবিউট। এটা কিন্তু ইভেন্ট না, এটা কিন্তু ইভেন্ট না, ইভেন্ট অ্যাট্রিবিউট। ইভেন্ট আমি কিন্তু দেখেন ইভেন্ট কি বলতেছি, আমি বাংলা বোঝার চেষ্টা করি। ইভেন্ট বলতেছি আমরা হচ্ছে যে একটা ঘটনা যেটা কি করবে, এই ইভেন্টটাকে রিপ্রেজেন্ট করার জন্য অনেক অ্যাট্রিবিউট আছে, সেগুলোকে বলা হয় ইভেন্ট অ্যাট্রিবিউট। তার মানে এই যে অন ক্লিক যেটাকে বলতেছি সেটা হচ্ছে ইভেন্ট অ্যাট্রিবিউট। কি এটা? অ্যাট্রিবিউট। ইভেন্ট অ্যাট্রিবিউট। এখন ইভেন্ট অ্যাট্রিবিউটের মধ্যে অ্যালার্ট একটা মেথড, অ্যালার্ট একটা মেথড। একে মেথড কেন বলতেছি আমি? অ্যালার্ট একটা ফাংশন কেন বলতেছি? যে এটা একটা ফার্স্ট ব্র্যাকেট, দেখেন দেখেই আপনি বুঝতে পারতেছেন। আমরা বুঝি যে তোমরা দিন কাজ করতেছি, অ্যালার্ট একটা ফাংশন, সেটা বুঝতেছি, কিন্তু এখানে আপনারা দেখে বুঝবেন কিভাবে, যে এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এই জন্য আপনি বুঝছেন এটা একটা ফাংশন। সেটার মধ্যে আমি একটা কি লিখছি, যেহেতু কোটেশনের ভিতরে লিখছি সেই জন্য এখানে হাই আনোয়ার লেখা উঠছে। এখন একটা কাহিনী আছে, আপনি এই কোটেশন লিখছেন না, এখানে মনে করেন যে আপনি এখানে এটার ভিতরে আপনি ডাবল কোটেশন দিলেন, দেখেন এরর আসছে। এবার এরর আসছে। কেন এরর আসছে? আপনি এই যে একটা অ্যালার্টের আগে একটা ডাবল কোটেশন দিয়েছেন, এই ডাবল কোটেশনের শেষ কোনটা সে বুঝবে কিভাবে বলেন তো? সে তো ধরে নিচ্ছে যে এই ডাবল কোটেশনের শেষ হচ্ছে এখানে, কারণ সে যখন একটা ডাবল কোটেশন পাইছে, সে পরবর্তীতে কি খুঁজবে? আরেকটা ডাবল কোটেশন খুঁজবে। বোঝেন নাই? হ্যাঁ ভাই। তার মানে যখন সে একটা ডাবল কোটেশন পাইছে, সে পরবর্তীতে আরেকটা ডাবল কোটেশন পাইছে, এটাকে ডাবল কোটেশন ধরে নিচ্ছে। তার মানে সে মনে করছে এটার ক্লোজিংটা হচ্ছে এটা। এই জন্য যখন আপনি বাহিরে ডাবল কোটেশন দিবেন, তখন এখানে ভিতরে কি করতে হবে? সিঙ্গেল কোটেশন দিতে হবে। তাহলে এই ডাবল কোটেশন কি করবে? সে নেক্সট ডাবল কোটেশন খুঁজবে, নেক্সট ডাবল কোটেশনটা হচ্ছে এটা। আবার এই ফার্স্ট কোটেশনটা সে খুঁজবে, পরবর্তী ফার্স্ট কোটেশন সে এটা। তার মানে এখন কিন্তু কনফ্লিক্ট লাগার সম্ভাবনা নাই। আপনি চাইলে কি করতে পারেন, বাহিরে সিঙ্গেল কোটেশন দিয়ে ভিতরে ডাবল কোটেশন দিতে পারেন। আসলে দুটার মধ্যে পার্থক্যটা বুঝাইতে হবে তাকে, ব্রাউজারকে, যে এটার শেষ হচ্ছে ওটা।
বুঝেন নাই? বুঝতে পারছি ভাই। আমরা তো কমেন্ট আউট নিয়ে কাজ করতাম, কমেন্ট আউট, তাই না? জি ভাই। এই যে এটা কি করা আছে দেখেন তো, এই 2 লাইন কমেন্ট আউট করা আছে না? হ্যাঁ। তো আমি মনে করেন যে এই কমেন্ট আউটটা এখান থেকে উঠাই দিলাম। কি করছে দেখেন তো, সে পুরাটা কমেন্ট আউট করছে না? হ্যাঁ। কেন করতেছে? কারণ সে জানে Ending এটা, দেখো। সে জানে যে এটা তার শুরু। তার মানে সে এখন খুঁজবে কি আসলে? এন্ডিং। সে এন্ডিং খুঁজবে। সে একটা একটা করে লাইন কমেন্ট করতেছে যাচ্ছে, সে এন্ডিং খুঁজতেছে, এখনো সে খুঁজতেছে, সে খুঁজে পাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত খুঁজে পাবে না সে এতক্ষণ পর্যন্ত এটা সবগুলো এরকম দেওয়াই থাকবে। তার মানে প্রত্যেকটা জিনিস শুরু থাকলে সেটা শেষটা সে খুঁজবে, তার রেসপন্সিবিলিটি এটা, তাই না? যাই হোক, আমরা কি করতে পারলাম, অন ক্লিক হচ্ছে একটা ইভেন্ট অ্যাট্রিবিউট, সেটাতে আমরা একটা অ্যালার্ট বাজাইতে পারলাম। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? জি ভাই। এখন এটা একটা অ্যালার্ট, একটা ফাংশন। এটা না করে আমরা আরো কিছু করতে পারি। যেমন আমরা কি করতে পারি, ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে আমি লিখে দিলাম SOME, সাম, THING, সামথিং, কিছু একটা লিখে দিলাম। ডকুমেন্ট ডট রাইট এর কাজ কি? কোনো কিছু প্রিন্ট করা। কোনো কিছু প্রিন্ট করা। এখন তো এটা এর ভিতরে কেন লিখলাম? এটা কি অটোমেটিক্যালি প্রিন্ট করবে? এখানে কোথাও প্রিন্ট করছে? না ভাই। কখন প্রিন্ট করবে? যখন আপনি এখানে ক্লিক করবেন। আসছে? আসছে ভাই। বোঝা যাচ্ছে কাজ কিভাবে হচ্ছে এগুলা? এই জন্য আমি অন ক্লিক করছি। অন, অন মানে কি? অন মানেটা কি? অন মানে উপরে না? উপরে। ক্লিক মানে তো বুঝেন বাংলা কথা, ক্লিক। তা অন ক্লিক, যখনই ওই বাটনের উপরে আপনি ক্লিক করবেন তখনই এই ফাংশনটা কাজ করবে। বোঝাতে পারি নাই? ভাই বাটন তো ডিলিট হয়ে গেল। হ্যাঁ, বাটন থাকবে না তো, এখানে তো প্রিন্ট করতেছেন আপনি, তো প্রিন্ট করলে সে প্রিন্ট হবে না, ওই বাটন তো থাকবে না, বাটন আর থাকবে না। এখন দেখেন এই জিনিসগুলোকে আমি দেখেন একটা কত পদ্ধতিতে করা যায় সেই জিনিসগুলো আমি কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি। আমি একটা ফাংশন তৈরি করলাম, ফাংশন, ফাংশনের নাম দিলাম হচ্ছে টেস্ট ফাংশন। আমরা কি ফাংশন তৈরি করতে পারি এখন না? জি ভাই পারি। এটা ফাংশন না? এটা ফাংশনের কোন পার্ট? ফাংশনের তো দুইটা পাই, এটা ফাংশনের কোন পার্ট? ডেফিনিশন। ফাংশনের ডেফিনিশন। আমি এখানে বলে দিলাম যে ডকুমেন্ট ডট রাইট, এটার পরে আমি কিছু একটা লিখব, হাই SHF, এরকম কিছু একটা লিখলাম। ঠিক আছে, এখন এটা কিছু রেজাল্ট দিবে? এই ফাংশনটা কোনো রেজাল্ট দিবে? কল করতে হবে। এই ফাংশনটা কল করতে হবে, তাই না? এখন আমরা চাইলে কি করতে পারি, এই ফাংশনটা এই জায়গাতেও কল করতে পারি, যে অন ক্লিক যখনই করবে তখন কি করবে, এই ফাংশনটা কল হবে। যদি এই ফাংশনটা শুধু নিজে বসাই দেই তাহলে কাজটা করে দেবে। যখন আমি অন ক্লিক করব তখন কি করবে, টেস্টের এই ফাংশনটা কল হবে। আর এই ফাংশনটা কোথায় আছে? এই যে জাভা স্ক্রিপ্টের ভিতরে এখানে আছে। চলো রিলোড দেই, আসছে? কথা বলেন তো, ব্যাপারগুলো কি ধরতে পারতেছেন? এখন মনে করেন যে এটা না করে এখানে আমরা এভাবে একটা কাজ করতে পারি, ডকুমেন্ট ডট রাইট এর ভিতরে আমরা ডেট প্রিন্ট করতে পারি। ডেট, NEW, নিউ DAT, ডেট নামে একটা ফাংশন আছে। এই ডেট ফাংশনটাকেও আমরা এর ভিতরে কল করতে পারি। ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে নিউ কিওয়ার্ড দিয়ে ডেট ফাংশন দিলাম, তাহলে এই টেস্ট মেথড ক্লিক করলে কি হবে, একটা ডেট আসছে। আজকের কারেন্ট ডেটটা চলে আসতেছে। বুঝা যাচ্ছে আমার কথা? জি ভাই। এখন এটা শুধু আমরা অন ক্লিক দিয়ে দেখতেছি, শুধু কি দেখতেছি, এটা অন ক্লিক। কিন্তু আমি বলছিলাম যে এখানে যদি আপনি কি করতে করেন, অনেক ফাংশন, অনেক কি আছে, অ্যাট্রিবিউট আছে,
সবগুলো অ্যাট্রিবিউট দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন, সবগুলো অ্যাট্রিবিউট দিয়ে ট্রাই করে দেখতে পারি। ট্রাই করে আপনি দেখতে পারেন। অন মাউস, অন মাউস লিভ না, এটা দেখি তো হয় কিনা। অন মাউস লিভ, এটা কি? এটা মাউস, দেখতে পাচ্ছেন? একটা জিনিস খেয়াল করেন, আরে আমি কিন্তু মাউসটা উপরে নিয়ে যাই নাই, উপরে মাউস নিয়ে গেছি। না না ভাই, এখন আমি মাউসটা উপরে নিয়ে আসলাম, এই যে হাত দেখেন, আমার হাত কিন্তু এখানে, ঠিক আছে? এখন আমি কিছু করতেছি না, এখানে আমি ক্লিকও করব না, শুধু মাউসটা কি করব? লিভ করব। বলে লিভ, নিবো জাস্ট। লিভ করব। লিভ মানে কি? ট্যাগ করা। লিভ মানে কি? ট্যাগ করা। তাহলে এখানে আমি ট্যাগ করতেছি, অটোমেটিক্যালি ওই ফাংশনটা কল হচ্ছে। বুঝেন টিপ নাই? দেওয়া লাগবে, খালি জাস্ট উপর সরাই নিলে হবে। শুধু মাউসটা উপর থেকে যখনই আপনি মাউসটা সরে নেবেন তখনই একটা কি ঘটবে? ঘটনা ঘটতেছে। সেই ঘটনাটাকে আমরা বলতেছি কি? এটা অন মাউস লিভ। বোঝেন নাই? বুঝছি ভাই। এরকম অনেক অ্যাট্রিবিউট আছে। অন মাউস ওভার, অন মাউস ওভার। ওভার মানে কি? ওর উপরে হোভার করলেই হবে। যখনই আমি মাউসটা কি করতেছি উপরে নিয়ে যাব তখনই রেড পিন করতেছে। তাহলে এরকম কি কি দিয়ে কি করা যায় সবগুলো আপনি দেখতে পারবেন। এখন আপনি বলতে চাচ্ছেন যে এই যে অন মাউস টাউস এত তো মনে থাকা সম্ভব না, তো আমি কি মনে রাখতেছি? ও এন লিখতেছি, ও এন, ও এন মাউস তাহলে বুঝলাম, যখন আমি মোবাইল ইউজ করব তখন একই জিনিস। তখন মানে আঙ্গুল উপরে নিলেই তখন চলে আসবে। এটা একটা ভালো কোশ্চেন, হাত দিয়ে করলে কেমনে আসবে? এই এটা ব্যাপার। তো ভালো একটা কোশ্চেন বলছে, হাত দিয়ে কি এটা কাজ হবে? আমি জানি না এটা। হ্যাঁ হ্যাঁ ভাই হয়, কিন্তু ওই যে হোভার হয় না, কিন্তু ক্লিক করলে হয়। ক্লিক আমি করলে ট্রাই হবে না? করছি। ক্লিক করলে তো হবে, অন ক্লিক তো হবে, ক্লিক করলে হবে, কিন্তু অন মাউস ওভার দিয়ে মনে হয় হবে কিনা আমার জানা নেই, এটা হওয়ার সম্ভাবনা কম মোবাইলে। হবে না, কারণ ওই হ্যাঁ, আঙ্গুল দিয়ে আমরা হোভার করতে পারি না। হাঙ্গুল দিয়ে তো হবে না, এই রাইট। আচ্ছা যাই হোক, এখন কথা দেখেন, এখানে আমি শুধু অন লিখলাম। অন লিখলে আমরা বুঝতে পারি যে ইভেন্ট অ্যাট্রিবিউট কতগুলো আছে, কোনটাতে কি করা যায়, এগুলোর দায়িত্ব কার। আমাকে আমি শিখাবো একটা একটা করে, তাহলে মোটামুটি আরো 1 মাস লাগবে, ঠিক আছে? এগুলো আপনি দেখে নেবেন। বোঝা গেছে? হ্যাঁ ভাই। জি ভাই, কিছু বুঝছেন মনে হচ্ছে না? বুঝছি ভাই। এগুলা বুঝছি হচ্ছে, এগুলা কিন্তু জাভাস্ক্রিপ্ট, মানে এতদিন পর আপনি জাভাস্ক্রিপ্ট শিখতেছেন। বোঝা গেছে? ভাই এটার টাচ তো HTML এ দিছিলেন হালকা। হ্যাঁ। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এই জিনিসগুলাকে আরো কিভাবে করা যায় সেই জিনিসগুলো দেখব। এগুলাকে কিভাবে করা যায় সেই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। এখানে একটা h1 ট্যাগ নিলাম, বুঝতে পেরেছেন? একটা h1 ট্যাগ নিলাম। এই h1 ট্যাগের ভিতরে আমি বলে দিলাম যে অন ক্লিক। আমি এখানে কিছু একটা লিখি আগে, যে হচ্ছে ট্রাই আউট, এরকম কিছু একটা লিখলাম, এবং h1 এর ভিতরে দিলাম হচ্ছে অন ক্লিক। অন ক্লিক দিলে কি হবে? এই যে টেস্ট মেথডটা যেটা আছে এটাই কল করলাম, ফর এক্সাম্পল এই টেস্ট মেথডটা আমি কল করলাম, বাস শেষ। এখন আর ব্যথা করতেছে কেন? ঠান্ডায় মনে হয় ব্যথা করতেছে। সারাদিন আসলে কাজ বাজ করার পরে এমনিতে প্যারা, প্রোগ্রামিং জিনিসগুলো আসলে প্যারা। প্যারা বলতে, ভাই আমাদের প্রোগ্রামিং বলতে মনে করেন সায়েন্টিস্টের যে কাজ তো। আপনার যদি বস, অফিসের বস যদি টেকনিক্যাল পারসন না হয়, এখন আপনি কি বলবেন যে সারাদিন তুমি বসে আছো, আউটপুট কোথায়? এখন যারা প্রোগ্রামিং করে তারা তো বোঝে যে একটা সেমিকোলন ভুল হইলে সেখানে 2-3 দিন সময় লাগতে পারে, কোনো আউটপুটই বের হবে না, প্রবলেম সলভ করতে শেষ 2 দিন শেষ। এখন আপনাকে তো পার ডের জন্য টাকা দিচ্ছে, মাত্র টাকা দিচ্ছে না? হ্যাঁ ভাই। এরকম হয়, এগুলা হয়। যেমন আমি সেদিন শুনলাম ফেসবুক না গুগলের কথা শুনলাম, একজন এমপ্লয়ি বলতেছে যে সে 1 মাস যাবত সে কোনো প্রকার আউটপুট দেখাইতে পারে না, সে 1 মাস যাবত একটা ছোট প্রবলেম নিয়ে আটকায় আছে। 30 দিন পর ওটা একটা সলিউশন হয়েছে, একটা রেজাল্ট বের হয়েছে। তো এগুলো হয় আসলে, কিন্তু যদি আপনার বস টেকনিক্যাল পার্সন না হয় তাহলে সমস্যা। আর টেকনিক্যাল পার্সন সে বুঝবে আসলে যে প্রোগ্রামিং জিনিস
এগুলো তাড়াহুড়া করার বিষয় না। ওকে এখানে লাগতেই পারে, একটা ছোট কাজে হয়তো আপনার 1 মাস লাগবে, একটা বড় প্রবলেম সেটা হয়তো একদিনে সলভ হতে পারে, মানে একটা ছোট প্রবলেম কেউ হয়তো 5 দিন 1 সপ্তাহ দিয়েও সলভ হচ্ছে না। এখন না হলে কি করার আছে, তাই না? সে চেষ্টা করতেছে, হচ্ছে না। ঠিক আছে, আমরা সেটা বাদ দিয়ে আমরা একটি প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আমরা এই টেস্ট মেথডটা ক্লিক করতেছি। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই জিনিসকে ধরতে পারি। আমরা যদি কি করি, একটা হচ্ছে ভি এ আর ভার বা ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে ক্লিক, সি এল আই সি কে ক্লিক দিয়ে আমি বললাম হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আইডি। গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা কাউকে একটা ধরলাম, ধরে এটাকে আইডি ধরি, এটা না ধরে মেথড এখানে কল না করে এখানে একটা আইডি ধরি, আইডি নাম দিলাম হচ্ছে ফর এক্সাম্পল ডেমো। তাহলে আমরা এই যে ডেমোটাকে ধরতে পারবো। ধরতে পারছি, দেখেন তো। তাহলে হ্যাঁ ভাই আপনারা কি বিশ্বাস করেন যে এই h1 ট্যাগটাকে সে এখন কন্ট্রোল করতে পারবে এই ক্লিক এই ভেরিয়েবলটা দিয়ে? জি ভাই শিওর? হ্যাঁ ঠিক আছে, এখন এই ফাংশনটা আমি দরকার নেই আপাতত। তাহলে আমি যদি কি করব, যদি আমি হচ্ছে অ্যালার্ট দিই, জাভাস্ক্রিপ্টে আপনি এগুলাকে বলে ডিবাগিং করা। আপনি প্রত্যেকটা লাইন কি করতে পারবেন, ডিবাগ করতে হবে। একটা লাইনে কি ঘটনা ঘটতেছে সেটা আপনি কি করতে হবে, এই যে অ্যালার্ট দিয়ে বা কনসোল লগ দিয়ে আপনি দেখবেন প্রত্যেকটা লাইনে ঘটনা কি ঘটতেছে, যে এই লাইনে ঘটনাটা কি ঘটে একটু দেখি আমরা। তার মানে এখানে কিন্তু অ্যালার্টটা পাচ্ছে না, এই যে অবজেক্ট ধরতেছে। আমরা অবজেক্ট কেন ধরতেছি সেটা তো আমরা জানি, কারণ পুরো জিনিসটাকে ধরতেছে, তাই না? এখন যদি আমরা এই জায়গাতে কি দেই, ডট ইনার এইচটিএমএল দেই, তাহলে কি পাবে, অ্যালার্টের মধ্যে ওর ভিতরে ডাটাটা পাবে না, এই যে ট্রাই এটা আউট পাইছে না? হ্যাঁ ভাই আচ্ছা, এটা তো আমরা বুঝতে পারতেছি নাকি প্রত্যেকটা লাইন কি ঘটনা করতেছে? জি ভাই আচ্ছা, এটা দিলাম, তার মানে এই যে ক্লিক যে ভেরিয়েবলটা, সেই ক্লিক ভেরিয়েবলটা এটাকে ধরতে পারতেছে, এটা তো আমরা কনফার্ম, এটা আমরা পারিও। ওকে, পারি, ভালো। এখন তার মানে বুঝতে হবে যে এই যে ক্লিক যেটা, এটা কি একটা ভেরিয়েবল না অন্য কিছু? ভেরিয়েবল এটার ভিতরে তো সবগুলো আছে, তাহলে আমি লিখলাম হচ্ছে ক্লিক ডট, গতদিন আমি বুঝাইছিলাম ক্লিক ডট মানে কি, ক্লিকের ভিতরে। ক্লিকের ভিতরে। আচ্ছা, ক্লিকের ভিতরে আমি কি করতে যাচ্ছি, অন ক্লিক করতে যাচ্ছি, অন ক্লিক মানে ক্লিকের ভিতরে আমি অন ক্লিক করতে যাচ্ছি, অন ক্লিক করব। অন ক্লিক করে কি করব, ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি একটা ফাংশনের নাম লিখতেছি, HANDL, হ্যান্ডেল, হ্যান্ডেল সাপোজ CLIC কে ক্লিক, হ্যান্ডেল ক্লিক দিলাম। এটা একটা ফাংশন, কিন্তু আপনি বলবেন যে এখন ফাংশনের এটা ফার্স্ট ব্র্যাকেট নাই তো। আচ্ছা, একটু পরে আসেন আমরা একটা ফাংশন তৈরি করি, মানে কত ভাবে করা যায় সেই জিনিসটা আমি আসলে বোঝানোর চেষ্টা করব আর কি। এটা একটা ফাংশন লিখতেছি, ফাংশন নাম কি, হ্যান্ডেল ক্লিক। এখানে আমি কি করব, ডকুমেন্ট ডট write রাইট, এখানে আমি কিছু একটা লিখলাম, এটা দিলাম। একটু বোঝার চেষ্টা করেন ঘটনাটা কি ঘটতেছে আসলে। মনে করেন যে আমি এখানে কিছুই দিলাম না, এখানে কিছু একটা দিতেই হবে, তাই না? দিলাম ট্রাই আউট। আমি এখানে যখন আমি ক্লিক করব, মানে এটা কি ঘটনা ঘটতেছে, এখানে ঘটনাটা ঘটতেছে হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ডেমো। তার মানে এই জিনিসটাকে আমরা ধরতে পারতেছি, এই জিনিসটাকে আমরা ধরতে পারতেছি। এখন এই জিনিসটাকে যদি ধরতে পারি, সেটা কার মধ্যে রাখতেছি, ক্লিক এই ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। এই ভেরিয়েবলটা করতেছি, এই ভেরিয়েবলের ভিতরে অন ক্লিক করতেছি। অন ক্লিক করলে কি হবে, ইকুয়াল দিয়ে একটা ফাংশন ডাক দিচ্ছি। এখানে ফাংশনে ফার্স্ট ব্র্যাকেট আর দেওয়ার প্রয়োজন নেই, এভাবে কাজ করলে ফাংশনে ফার্স্ট ব্র্যাকেট আর দেওয়ার প্রয়োজন নাই, শুধু ফাংশনটা দিলে হয়ে যাবে। এই ফাংশনটা মানে কোন ফাংশন, যে ফাংশনটা আপনি তৈরি করছেন। আর এই ফাংশনের ভিতরে কি দেওয়া আছে, ডকুমেন্ট ডট রাইট
এরকম কিছু হাবিজাবি কিছু লেখা আছে। আমরা দেখি কিছু ঘটনা ঘটে কিনা। আসছে? জি ভাই। দেখেন ব্যাপারটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। আমি ট্রাই ইট আউট এটাতে ক্লিক করব, এই হাবিজাবি লেখাটা উঠে আসতে আসতে মানে এই ফাংশনটা কল হচ্ছে। আপনি বলতে পারেন যে এত ঘুরানো পেঁচানো করে এই লেখাটা আনা দরকারটা কি? হ্যাঁ দরকার আছে। আপনাকে তো ব্যাপারটা বুঝতে হবে কিভাবে কতভাবে লেখা যায়। যখন বড় বড় প্রোগ্রাম দেখবেন বা গুগল সার্চ করে দেখবেন, তখন এইভাবে লেখা থাকলে তখন তো আপনার মাথা ঘুরে যাবে যে আপনি তো জাভাস্ক্রিপ্ট পারেন, তো এগুলা আবার কি জিনিস। আমি আপনাকে সবভাবে ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি যাতে আপনি কখনোই হতাশ না হন কোড দেখে। বিভিন্নভাবে যে লেখা যায় সেটা আপনারা দেখার চেষ্টা করতেছি। ভাই ভাই একটা আমরা কোশ্চেন যেমন ছিল। HTML CSS এর কোড দেখতে পারি, সেভাবে কি জাভাস্ক্রিপ্ট এর কোড দেখার কোনো অপশন আছে অন্যান্য ওয়েবসাইটের? যদি ভিজিবল থাকে দেখতে পারবেন তো। যেমন যদি আমরা প্রথম আলোতে যাই, দেখা যেতে পারে। ইনস্পেক্ট করেন, দেখেন জাভাস্ক্রিপ্ট কোড দেখতে পারেন কিনা। জাভাস্ক্রিপ্টের কোড আসলে ওরা তো ভিজিবল করে না, দেখা যাবে না এভাবে করে। তবে আপনার ওই যে সোর্সের ভেতর থাকতে পারে। সোর্সের ভিতরে আপনি কন্ট্রোল কিউ দিয়ে দেখতে পারেন এই ভিতরে আছে কিনা। আছে, এই জাভাস্ক্রিপ্টে কিছু কোড টোড আছে তো, দেখা যায় আসলে। যাই হোক, অত জিনিস দেখে আমাদের লাভ নাই, আমাদেরটা আমরা দেখি যে এই জায়গাটাতে বুঝতে পারছেন কিনা বলেন একটু আমাকে, এইভাবে বুঝতে পারছেন কিনা জি ভাই বুঝতে পেরেছি। একটা কোশ্চেন ছিল ভাই। বলেন। ওই যে ক্লিক ওয়ান ক্লিক লাইনটাতে যে হ্যান্ডেল ক্লিক দিয়েছেন, তারপরে যে ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি নাই, এটা কোনো সমস্যা তো করবে না, কিন্তু দিলেও কি করা যাবে নাকি? না দিলে এটাতে মনে হয় দেওয়ার প্রয়োজন নাই, আমি একটু দিয়ে দেখি আপনার কথাটা শুনে। এটা মনে হয় দিলে হয়তো কাজ করবে কিনা আমি সেটা নিয়ে কনফিউশন, একটু দেখি। আমার মনে হয় এটা প্রয়োজন আছে বলে মনে হয় না। এই যে এটা দিলে কাজ করবে না, এটা মানে কি বলেন তো? ফার্স্ট ব্র্যাকেট যখন আপনি দিচ্ছেন তখন কি ঘটনা করতেছে বলেন? ফার্স্ট ব্র্যাকেট দিলে তো অটোমেটিক সে কলই হয়ে যাচ্ছে, বুঝেন নাই? যখন আপনি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছেন তখন কিন্তু কল হয়ে যাচ্ছে। সে যখনই ফার্স্ট ব্র্যাকেট দিতে তখন কিন্তু কল হয়ে যাচ্ছে, কিন্তু যখন ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছেন না তখন কি হচ্ছে, সে কল তখনও পর্যন্ত হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিক করবেন, তখন সে এখান থেকে এটা নিয়ে যাবে। তার আগ পর্যন্ত কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিলে যখন এর অটোমেটিক্যালি কল হয়ে যাচ্ছে। আমরা এটা এই ফার্স্ট ব্র্যাকেট না দিলেও কাজ হয়, সেটা আমরা আরো একটু ডিপলি আপনাকে আরো ডিসক্রাইব করবো, বলবো, একটু বুঝবো। আপনি এটা বুঝছেন কিনা বলেন আমাকে। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, দেখেন আমরা বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে অনেক কিছু করা যায়। আমরা এটা না করে আরো একটা কাজ করতে পারি, যেমন সিএসএস কে আমরা হ্যান্ডেল করতে পারি এই জাভাস্ক্রিপ্টটা দিয়ে। সিএসএস আমি যদি এখানে লিখি ডকুমেন্ট ডট বিওডিওয়াই বডি, ডকুমেন্ট কোনটা বলেন তো? পুরোটাই ডকুমেন্ট ভাই। এই পুরা জিনিসটা ডকুমেন্ট না? হ্যাঁ। আচ্ছা, এই ডকুমেন্টের ভিতরে আমি যে ডট দিলাম, ডকুমেন্টের ডট দেওয়া মানে কি? ডকুমেন্টের ভিতরে ভেতরে ডকুমেন্টের ভিতরে কি বডি আছে? বডি ট্যাগ আছে, মানে বডি আছে? আছে ভাই। আচ্ছা, বডি আছে। এরপরে আমি লিখলাম বডি ভিতরে ডট, কি লিখলাম? ডট বডির ডট ভিতরে ডট বডির ভিতরে ডট, বডির ভিতরে ডট দিয়ে আমি কি করলাম? স্টাইল দিব। কি দিব? স্টাইল। স্টাইল। এরপরে স্টাইলের ভিতরে আমি কি দিব? আমি যাচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার আছে না এখানে? ব্যাকগ্রাউন্ড নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার আপনি কি দিবেন? ইকুয়াল টু কোটেশনের ভিতরে আপনি রেড রেড দিয়ে দেন। ডকুমেন্ট ভিতরে বডি, বডির ভিতরে স্টাইল, স্টাইলের ভিতরে আমি কি করব? ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল রেড দিব। চলেন দেখি জি ঘটনা ভাই। ঘটে কিনা। এটা হইছে? হ্যাঁ। তার মানে এটা দ্বারা জাস্ট আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যেটাতে আপনি কি করতে পারেন, সিএসএস হ্যান্ডেল কন্ট্রোল করতে পারবো। করতে পারবেন। এটা দেখে মজা পেলাম ভাই। মজা দেওয়ার জন্য এটা দেখাইছি, তাহলে দেখাইতাম না। মূলত এটা যে করা যায় বা এটা পারা যায় সেই জিনিসগুলো একটু, আমি তো আমার উদ্দেশ্য আসলে আপনাদের একটু মানে একটু স্বাদ দেওয়া আসলে। হ্যাঁ, পুরো জিনিসটা আমি আসলে ব্যাকগ্রাউন্ড সত্যি ক্লোনে ভাই হাইট ওয়েট দেওয়া যাবে? সব আইডিয়া আবার কথা বলে আমি বললাম যে সব কিছু কেমনে করা দিব সেটা পসিবল। জিনিস? সেটা কেমন দেবো সেটা তো বললে তো হয়েই গেল। তো আপনাকে বললাম যে এটা দিয়ে স্টাইলও আপনি কন্ট্রোল করতে পারবেন। তো
তো এটা যে স্টাইল দিয়ে কন্ট্রোল, যদি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় তার মানে বুঝতে হবে আপনি সবকিছু করতে স্টাইলও আপনি কন্ট্রোল করতে পারবেন। তো সেটাই জিনিসগুলো আপনারা দেখবেন কিভাবে করা যায় না করা যায়। আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে একটা জিনিসকে কত ভাবে কিভাবে করা যায়, সেই জিনিসগুলো আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি। বুঝছেন নি? বুঝছি জি ভাইয়া। ভাই বুঝছি ভাইয়া। এখন কি দেখাবো বলেন? এখন অন্য কিছু একটা দেখাই, যে এই জিনিসগুলোকে আরো কিভাবে কি করা যায় আর না যায়। আমরা আবার একটা ভেরিয়েবল ধরি, ভি ইয়ার var, সাপোজ ধরলাম হচ্ছে ডাটা, ডাটা ইকুয়াল টু, আমি কি করব ধরার জন্য কি কি লিখতে আমাদেরকে, কোনকে ধরার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি যদি ধরা যায় তাহলে আমি কি লিখবো এখানে ডেমো দিলাম। এটা দ্বারা আমরা কি করতে পারি, ধরতে পারি। আমরা কিন্তু ধরা শিখছি তাই না? জি ভাই। হ্যাঁ ভাই, ধরা তো পারি। এই জিনিসটা যেন জাভাস্ক্রিপ্ট ধরতে পারলে মোটামুটি মনে করেন যে আপনি কিছু পারেন। তো ধরতে পারলাম। এখন আমি আপনাকে যেটা বারবার বলার চেষ্টা করছি, কি করতে পারছেন আপনি ধরতে পারছেন কিনা সেটার জন্য আপনি কি করবেন, ডিবাগিং করবেন। ডিবাগ কাকে বলে? এরকম প্রত্যেকটা লাইন চেক করে দেখা যে ডাটাটা আসলেই ধরতে পারছেন কিনা। তার মানে আপনি ধরতে পারতেছেন, খুব ভালো কথা, আমরা ধরতে পারছি। এখন আমি যেটা দেখাবো, ভাইয়া ডিবাগ কি শুধু এলআর দিয়ে করা যায়? অ্যালার্ট দিয়ে করেন, কনসোল লগ দিয়ে করেন, যেভাবেই করেন না কেন আপনি এভাবে অ্যালার্ট দিয়ে করলে আপনার ভালো বুঝতে সুবিধা হলো, অ্যালার্ট দিয়ে দ্রুত হয় দ্রুত কাজটা। কাজটা হয়ে গেল। কনসোল লগ আপনি ইন্সপেক্ট করে আপনাকে আবার দেখতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। যাই হোক, এখন আমাকে বলেন যে এই ডাটার ভিতরে তাহলে কি আছে, এই h1 ট্যাগটাকে ধরা আছে। হ্যাঁ, তার মানে আমি এই ডাটাটা কি করতে পারি, ডাটা ডট আমি এখানে অ্যাড করলাম হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার। অ্যাড মানে কি, যুক্ত করা। ইভেন্ট মানে কি, ঘটনা। লিসেনার মানে কি, শোনা। 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 তার মানে আমি একটা ঘটনা আমি এখানে অ্যাড করতেছি যে কি করবে, শুনবে কিছু। শুনবে। হ্যাঁ, এরকম কিছু একটা। এখানে এটা একটা কি, অ্যাড ইভেন্ট লিসেনার, এটা একটা হচ্ছে ফাংশন। এটা একটা কি ফাংশন, যে ফাংশন কতগুলা প্যারামিটার নেই। প্যারামিটার কি ছিলেন, প্যারামিটার কি বলছিলাম, হ্যাঁ ভাই বুঝলেন। যেটা ফাংশনের, যেখানে ফাংশনটা ডিফাইন করা সেটা ভিতরে ওখানে দেওয়া হয়। তো এখানে সে অনেকগুলা প্যারামিটার নিতে পারে। প্রথম প্যারামিটার, সে প্রথম প্যারামিটার আমি বলে দিব যে এটা কোন টাইপের ইভেন্ট হবে, কোন টাইপের ইভেন্ট হবে, অ্যাট্রিবিউট হবে। আমি বলে দিলাম যেটা হবে ক্লিক, CLICK, ক্লিক মানে এটা ক্লিক করতে হবে। এরপরে কোমা দিলাম, কোমা দেওয়ার পরে আমি কি করতেছি, এখানে এই যে হ্যান্ডেল একটা ফাংশন তৈরি করছিলাম না, HANDL, হ্যান্ডেল, কি দিব, হ্যান্ডেলার থাকুক, হ্যান্ডেলার থাকুক, হ্যান্ডেলার নামে একটা ফাংশন দিলাম। ভাই এই হ্যান্ডেলটা জাস্ট একটা নাম নাকি? একটা নাম, ফাংশনের নাম। তো এই হ্যান্ডেলার ফাংশন কি আমাদের তৈরি করা আছে? না, এখনো করা হয়নি। এবার একটা ফাংশন দিলাম, ফাংশনটার নাম দিলাম হচ্ছে হ্যান্ডেলার, যেটা তৈরি করলাম। এই ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা ক্লোজ করে দিলাম। এখানে আমি কি করলাম, ডকুমেন্ট ডট রাইট, এটার ভিতরে কিছু একটা হাবিজাবি কিছু একটা লিখে দিলাম। ঘটনাটা কি ঘটনা করতেছে, প্রথমে ধরলাম, ভালো কথা। ধরার পর আমি বললাম যে এই যে ডাটার মধ্যে সবকিছু আছে, এটার ভিতরে কিরকম অ্যাড ইভেন্ট লিসেন অ্যাড করলাম, বললাম যে এখানে কি করবে, ক্লিক করলেই এই মেথডটা কল হবে। ভাই একটা কোশ্চেন বলেন, আগে দেখি আউটপুট আসে কিনা। হ্যাঁ, আউটপুট আসতেছে, বলেন। ও আমি ভাবছিলাম ইনার ডট এসটিএমএল টা লাগবে না। ইনার ডট এইচটিএমএল তো প্রয়োজন নাই। আমরা কি এর ভিতরে এর ভিতরে ডাটা দিতে চাচ্ছি, আমরা কি এইচটিএমএল এর ভিতরে ডাটা দিতে চাচ্ছি? ক্লিক করব, যে কোথায় ক্লিক করব? ক্লিক করব, কিন্তু আমরা তো ইনার ডট এইচটিএমএল কেন দেই,
যে ওই HTML এর ভিতরে কোডগুলা আমরা দেখাবো বা ধরবো, এই জন্য তো আমাদের ভিতরে কোড এই যে লেখা আছে ট্রাই ইট আউট, এটা তো লেখাই আছে, এটা তো আমাদের আর কোনো ধরার দরকার নেই, এটা অলরেডি লেখা আছে, এটা আমার দরকার নাই। আমি জাস্ট এখানে ক্লিক করলে কি ঘটনা ঘটবে সেটা ধরতেছি। আমি যখন এটাতে ক্লিক করব তখনই কি করবে, এই ফাংশনটা কল হচ্ছে, যে এই ফাংশনটা কল হচ্ছে, সেই ফাংশনের মধ্যে লেখা আছে document.write। আমরা নতুন কি জিনিস শিখলাম শুধু এখানে অ্যাড ইভেন্ট লিসেনার নামে একটা ফাংশন আছে যেটা দিয়ে এইভাবে কাজ করা যায়। অ্যাড ইভেন্ট লিসেনার ফাংশন কি করবে, দুইটা জিনিস নেবে, একটা হচ্ছে এখানে কোন টাইপের ইভেন্ট অ্যাট্রিবিউট আপনি ইউজ করতেছেন ক্লিক, আর একটা কি করতেছেন আপনি সেই ফাংশনটা কল করতেছেন, এই ফাংশনটা আপনি তৈরি করতেছেন। এইরকম এই একই জিনিসটাকে আমরা আরো কিভাবে করতে পারি, এটা তো একটা পদ্ধতি গেল, এটাকে আমরা কিভাবে করতে পারি দেখেন। এই ফাংশনটা আমরা এখানে তৈরি করব না, কোডগুলোকে যত অপটিমাইজ করা যায়, যত ভালো প্রোগ্রামার বা কোডার হয় কিভাবে বুঝতে পারি আমরা যে সে আসলে ভালো মাপের কোডার বা কোড ভালো করে, মানব ভালো ডেভেলপার, এটা আমরা বুঝতে পারি হচ্ছে তার কোডের প্যাটার্ন দেখে। কি দেখে, কোডের প্যাটার্ন দেখে। কিরকম ভাবে, আমি এক্সাম্পল আপনাদেরকে আগেও বলেছিলাম যে ত্রিকোণমিতির যে ম্যাথ, আমি যখন ম্যাথ করেছি তখন আমার কাছে এটা মনে হয়েছে, পার্সোনালি আমার কাছে এটা ফিল হয়েছে যে ত্রিকোণমিতি ম্যাথ এমন একটা ম্যাথ যে ম্যাথগুলাকে আমি চাইলে আমি আসলে সময় লাগবে বাট করতে পারবো আসলে, কারণ এটা অনেক সূত্র আছে, সূত্র দিয়ে ঘুরাইয়া 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 আমি এটা করতে পারবো, হয়তো ম্যাথটা আমার একটু বেশি বড় হয়ে যাবে কিন্তু এটা রেজাল্টটা মিলানো পসিবল। তো যে ভালো, যদি আপনি ভালো মনে করেন ম্যাথটা মুখস্থ করার মতো থাকে, আপনার লজিক ভালো থাকে, তাহলে আপনার হয়তো ম্যাথটা সলভ করতে 3-4 লাইন লাগবে, বাট যে পারে না তার হয়তো বিভিন্ন সূত্র মুখস্থ করা আছে, সেই সূত্র দিয়ে করতে তার সময় একটু বেশি লাগবে। সো ব্যাপারটা হচ্ছে এই প্রবলেমগুলা আপনি বিভিন্নভাবে সলভ করতে পারবেন যত কোড কম লেখা যায়, সেটা হচ্ছে একজন ভালো ডেভেলপারের পরিচয়। আমরা ভালো ডেভেলপার তাকে বলি যে একটা প্রবলেম সলভ করতে কোড কম লেখে। এখন আপনি বলতে পারেন যে কোড কম না লিখে একটু বেশি লিখলে সমস্যা কোথায়, আমার তো রেজাল্ট আসতেছে, আমার আসাটা দরকার, কি রেজাল্ট আসা দরকার, এটা আপনারা বলতে পারেন। কিন্তু আমরা রিসেন্টলি একটা গভর্নমেন্টের প্রজেক্ট করতেছি, এখানে হয় যেটা বড় বড় প্রজেক্টে এই ছোট ছোট বিষয়গুলো ধরে, কারণ এই কোডগুলো আপনার কাছে এখন মনে হচ্ছে আপনি এখানে এই যে এখানে ক্লিক করতেছেন, এটার আউটপুট দেখা যাচ্ছে, এখানে মাত্র কয়টা লাইন আছে, এখানে মাত্র কয় লাইন আছে, প্রত্যেকটা লাইন কি করে বলেন তো, এগুলো পড়তে হয় না ব্রাউজারকে, এমনি এমনি আউটপুট দেখায়, প্রত্যেকটা লাইন তো সে পড়ে, এমন আছে যে এই লাইন না পড়ে সে হঠাৎ এখানে চলে আসে। তার মানে আপনি যত বেশি কোড লিখবেন তত বেশি তো পড়তে হয়, তো পড়তে গেলে সময় লাগে না, তার কিছু তো সময় লাগে, তো যত বেশি লাইন হবে এই যে কিছু কিছু সময়গুলা দিয়ে তো একটা, তখন সময়গুলো একটু যোগ করলে অনেকগুলো সময় বের হয়ে যাবে। তো এই জন্য প্রোগ্রামের ভালো কারা, যারা কোড কম লিখে, আর কোড যত কম লিখে আপনি আউটপুট দেখাইতে পারবেন সাইটটা তত বেশি ফাস্টার হবে। তো এটাই তো দরকার, এই জন্য তাদেরকে ভালো ডেভেলপার বলা হয়। তো সেই জন্যই আসলে আমরা দেখেন এটা একটা ফাংশন, এই ফাংশনটা আমরা এখানে না লিখে একটা কাজ করতে পারি, এখানে একটা ফাংশন কল করতে পারি, এখানে আমরা লিখতে পারি ফাংশন, ফাংশন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের পরে আমার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইরকম করলাম। এখন এই ফাংশনে কিন্তু কোনো নাম দেওয়া নেই, আমরা জানি যে ফাংশন যখন তৈরি করি ফাংশন একটা কি দিতে হয়, এখানে একটা নাম দিতে হয় না, টেস্ট বা কিছু একটা নাম দিতে হয় তো, কিন্তু এখানে নাম কেন দিতে হয় বলেন তো, আমরা নাম কখন দেই, যখন আমাকে কল করতে হয়, কিন্তু আমরা তো কল আর করা প্রয়োজন নাই, এখানে ক্লিক করলে এই ঘটনাটা ঘটবে, এই জন্য আমার নাম দেওয়ার প্রয়োজন, আলাদা করে নাম দেওয়ার প্রয়োজন নাই। যেই ফাংশনের নাম থাকে না সেই ফাংশনটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। কি থাকে বলেন তো, কি বললাম, অ্যানোনিমাস ফাংশন। তাহলে এখানে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে কি বলতে পারবো আমরা, অ্যানোনিমাস ফাংশন। কেন অ্যানোনিমাস ফাংশন, কারণ এটার কোনো নাম নাই। এই ফাংশনে কোনো নাম নেই, এই যে ফাংশন লিখলাম, ফাংশনের মধ্যে document.write এটা বলে দিলাম, আমি ট্রাই ইট আউট ক্লিক করলাম, ওই রেজাল্টটা পেয়ে গেলাম। তাহলে কোড আমার কম হইলো না বেশি হয়েছে, কথা বলেন না কেন?
কম হয়েছে। কোডটা কমেছে, আপনার কাছে মনে হচ্ছে এখানে আর কতটুকুই বা কম ভাই। এইরকম ছোট ছোট কমাইতে কমাইতেই আসলে বড় বড় প্রজেক্টে অনেক কোড কমে যায়, অনেক সময় বেঁচে যায়। ঠিক আছে, কিন্তু ভাই ছোট করতে যায় যে প্যাচ লেগে যায়। প্যাচ তো আপনার কাছে এটা আজকে জীবনে প্রথম দেখতেছেন, এই জন্য প্যাচ লাগতেছে। কিন্তু এইভাবে যদি আপনি কোড করেন তাহলে তো প্যাচ লাগবে না। এটা তো প্রথম দিন, তো আপনার প্যাচ মনে হবে স্বাভাবিক। এটা তো প্যাচ না মনে হওয়ার কোনো যুক্তি নেই, প্যাচ যে মনে হবে এটাই কিন্তু স্বাভাবিক। বোঝেন নাই? প্যাচ মনে হবে এটাই স্বাভাবিক। জি ভাই, বোঝা গেছে? বুঝছি ভাই। ব্যাপারগুলো কাজ কিভাবে করে সেই জিনিসগুলো কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি। চলেন আমরা আরেকটু ফ্লেভার নেই। আপনাদের এনার্জি লেভেলটা কোন জায়গাতে আমি বুঝতেছি না, অলরেডি কিন্তু কমা শুরু করছে। আমাদের লো হয়ে গেছে ভাই। আমাদের মেয়েরা কি আছে? রিমাকে দেখতে পাচ্ছি, আর কেউ আছে? ভাইয়া আছে। সবাই চুপচাপ, আর ভালো লাগতেছে না আজকে, কি বলেন তাই না? জি ভাই, খেলা হচ্ছে আজকে তো। জি ভাইয়া, তাহলে কি বাদ দেবো আজকে? জি ভাইয়া, বাদ দিয়ে দেন। জি ভাই, খেলা হচ্ছে তো। খেলার কোন লেভেল এখন আপনারা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যদি ভালো না লাগলে তো জোর করে সব বলে মাথায় না ঢুকলে লাভ নেই, আমাদের জিনিসগুলো বুঝতে হবে। তো যাই হোক, তাহলে এতটুকু থাকুক, আমরা সামনে দিন তাহলে আরেকটু দেখবো।